আচ্ছা, আমি কথা বলছি না, এই জন্য হচ্ছে আপনারা সাউন্ড পাচ্ছেন না। জহনাতুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা লাইভে যুক্ত হয়েছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন আপনাদের পূর্বের এক্সামগুলো কেমন হয়েছে, আর আজকের লাইভটা পারফেক্ট শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে স্মার্ট বোর্ড দেখা যাচ্ছে কিনা। আজকে হচ্ছে আমরা একদম ম্যারাথন ক্লাসটা 9টা বাজে শুরু করে দিব, একদম 9টা বাজার সাথে সাথে শুরু করে দেবো। নিপা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি। ফারজানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনারা একটু যেটা করতে পারেন, একটু কষ্ট করে আপনাদের বন্ধুদের সাথে লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন, বন্ধুদের মেনশন করে দিবেন, আর বন্ধুদের সাথেও ক্লাসটা শেয়ার করে দিবেন, যেন আমরা একই সাথে আমরা শুরু করে দিতে পারি। রাকিব আহমেদ, এমসিকিউ নিয়ে প্রবলেম আছে কেন? এমসিকিউ নিয়ে কেন প্রবলেম হবে? আর এমসিকিউ নিয়ে যদি খুব বেশি সমস্যা হয়, আমাদের এমসিকিউ বোর্ড কোয়েশ্চেন সলভের ক্লাস আছে অনেকগুলো, আমাদের ইউটিউবে গেলে প্লে লিস্টটা পেয়ে যাবেন। এই প্লে লিস্টে একটু কষ্ট করে টেনে টেনে, হ্যাঁ, বা হচ্ছে স্পিড বাড়িয়ে একটু দেখে নেন। হ্যাঁ, টেনে টেনে অথবা স্পিড বাড়িয়ে দেখে নেন, টেনে টেনে অথবা স্পিড বাড়িয়ে আমাদের ওই ক্লাসটা দেখে নিন, ঠিক আছে? তাহলে আশা করছি এমসিকিউ নিয়ে সমস্যা থাকবে না। ওকে, আলহামদুলিল্লাহ ভাই, আগের এক্সামগুলো ভালো হয়েছে, এখন দেখা যাক আইসিটি কেমন হয়। ইনশাল্লাহ আইসিটিও ভালো হবে যদি আগেরগুলো ভালো হয়ে থাকে। আজ আইসিটি হচ্ছে আমি আজকে একটা ক্লাস নেব আর কালকে একটা ক্লাস নেব, ঠিক আছে? আজকের ক্লাসে আমি পুরোটা কভার করব, আর কালকের ক্লাসে হচ্ছে আমরা আপনাদের যে কনফিউশন টপিকগুলো আমি ট্রাই করবো এইগুলো একটু দূর করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর আজকের ক্লাসটা আমার যতক্ষণ পর্যন্ত এনার্জি থাকবে, আমার ইচ্ছা আছে একদম 12টা পর্যন্ত নেওয়ার জন্য। একদম আমরা পুরো আইসিটি বইটা যেন আমরা আজকে 3 ঘন্টায় শেষ করতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। এটা হচ্ছে আমাদের টার্গেট, যেন আজকে হচ্ছে আমরা শেষ করে দিতে পারি একদম 12টার মধ্যে, রাত 12টার মধ্যে যেন আমরা শেষ করে দিতে পারি। জায়েদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, রাত ছাড়া তো ভাই আমার সময়ও হবে না, যেহেতু আমি আবার আমার অফিস আছে। আচ্ছা, দেখা যাক, আজকে আশা করছি কভার হয়ে যাবে, কালকের ক্লাসটা লাগবে না, আশা করছি কালকের ক্লাসটা লাগবে না। আজকেই আমরা হচ্ছে পুরোটা কভার করে দিব ইনশাল্লাহ। আজকে আমরা পুরোটা কভার করে দিয়ে দিব, আশা করছি কালকের ক্লাসটা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখনো আমাদের হিউজ পরিমাণ টাইম আছে, আমাদের এখনো 5 মিনিট টাইম আছে। আমরা কিন্তু একদম 9টা বাজে শুরু করবো, ঠিক আছে? এই অল্প সময় আপনারা যেটা করতে পারেন, একটু বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দিতে পারেন এবং হচ্ছে বন্ধুদের মেনশন করে দিতে পারেন। আর আমরা আজকের ক্লাসে কি কি পড়বো তার একটু যদি ওভারভিউ করি, ওভারভিউ বলতে কোনো কিছু নেই, আমরা হচ্ছে সবই পড়বো, মানে হচ্ছে আমাদের পুরো বইটা, পুরো বইয়ে যা যা পড়তে হবে প্রত্যেকটা আমরা আরেকবার করে রিভিশন দিব, প্রত্যেকটা টপিক আরেকবার করে রিভিশন দিব। কিছু কিছু টপিক আছে যেগুলো আপনারা অলরেডি পারবেন, এইগুলো জাস্ট আমি হচ্ছে মুখে মুখে বলে যাব, ঠিক আছে? জাস্ট আপনারা পারেন, আমি একটু জাস্ট রিমেম্বার করে দেবো যে এইটা হচ্ছে এইটা, এটার এক্সাম্পল হচ্ছে এইটা, যেন আপনারা এক্সাম্পলটা শোনার সাথে সাথে আপনারা রিমেম্বার করতে পারেন, হ্যাঁ এটা হচ্ছে এই টপিক, যেন আপনাদের আর পরবর্তীতে না পড়াশোনা করতে হয়। সে ফর এক্সাম্পল, যেমন কিছু টপিক আছে, মনে করেন যে যেমন এই টপিকগুলো যদি আমি কথা বলি, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এগুলো আপনারা পড়ছেন, কিন্তু এই টপিকগুলো কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলো কিন্তু আপনারা বহুবার পড়ছেন। আমি জাস্ট যদি অ্যাসিনক্রোনাসকে একটু সংজ্ঞাটা বলে দিই, সিনক্রোনাসকে একটু গল্পের মতো করে সংজ্ঞাটা বলে দিই, আইসোক্রোনাসকে সংজ্ঞাটা বলে দিই উদাহরণ সহ, সেক্ষেত্রে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতে পারবেন, পরীক্ষার হলে ভুলে যাবেন না, ঠিক আছে? আচ্ছা, আফসানা আক্তার, অভির আবির রাঙ্গা শীতের সকাল। আচ্ছা, আপনি হয়তো কাউকে মেনশন করছেন। আমি পড়তেছিলাম শীতের সকাল, এই গরমের শীতের সকাল, সেটাও ভাবতেছিলাম। আমরা কিন্তু 9টা বাজার সাথে সাথে শুরু করে দিব, ঠিক আছে? আমরা 9টা বাজার সাথে সাথে শুরু করে দিব। আমরা রাকিব আহমেদ, সবই দেখাবো, আমরা সবকিছুই দেখাবো আমাদের। আচ্ছা, আমি একটু আলোচনা করতে থাকি, যেহেতু টাইম আছে আমাদের, বাকিগুলো যুক্ত হতে থাকুক। আমরা 9টা বাজার সাথে সাথে মেন আলোচনায় চলে যাব। দ্বিতীয় অধ্যায় দিয়েই মূলত আমি স্টার্ট করবো। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টার দিয়ে স্টার্ট করব। সেকেন্ড চ্যাপ্টারের গহের জন্য, গ অথবা হচ্ছে গহের জন্য, ঠিক আছে?
আমরা যে টপিকগুলোতে খুব বেশি গুরুত্ব দিব, মানে হচ্ছে আপনি যদি এটাকে 5 স্টার বলেন তাহলে ভুল হবে না, ঠিক আছে? 5 স্টার অথবা হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 90%, ঠিক আছে? কি কি টপিকগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে নেটওয়ার্কিং। প্রথম টপিক কি? প্রথম হচ্ছে নেটওয়ার্কিং। হ্যাঁ, নেটওয়ার্কিং এর মধ্যে কি আছে? ল্যান আছে, ম্যান আছে, প্যান আছে, ক্যান আছে, ওয়ান আছে। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি সেটা হচ্ছে টোপোলজি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। টোপোলজি, টোপোলজির মধ্যে কি আছে? বাস টোপোলজি আছে, ট্রি টোপোলজি আছে, রিং টোপোলজি আছে, স্টার টোপোলজি আছে, আর কি টোপোলজি আছে? ম্যাশ টোপোলজি আছে, তারপরে আছে হচ্ছে হাইব্রিড টোপোলজি। এই দুইটা টপিক যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন তাহলে আপনার এই গ এবং ঘ, হ্যাঁ, এখানে যে 7 নাম্বার আপনার কভার হয়ে যাবে, ঠিক আছে? 7 নাম্বার আপনার কভার হয়ে যাবে। এখানে আমি বলছি 5 স্টার এবং হচ্ছে 90% পরীক্ষায় আসার সম্ভাবনা, যদি না আসে 10%, বাকি 10% রাখা হয়েছে, হ্যাঁ, কারণ নাও আসতে পারে। 10% হচ্ছে কোথা থেকে আসতে পারে? 10% আসতে পারে হচ্ছে কেবল থেকে, বিভিন্ন টাইপের কেবল আছে, কোএক্সিয়াল কেবল আছে, ফাইবার অপটিক্যাল কেবল আছে। ওই কেবল থেকে কোন কেবলের কি কাজ, ওই টাইপের প্রশ্ন আসতে পারে। আর বাকি যে পড়াগুলো আছে, সিনক্রোনাস, এসিনক্রোনাস, তারপরে হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড আছে 3টা, মেথড আছে 3টা। হ্যাঁ, এই 6টা টপিক পড়তে পারলে আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় কভার হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়ে তেমন কোনো কিছু নেই, জাস্ট হচ্ছে এই টপিকগুলো। হ্যাঁ, যদি আমি একটু আপনাদেরকে একটা ইয়াতে যদি আমি নোট করে দেখাই কি কি পড়তে হবে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, সেটা হচ্ছে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে? ডাটা ট্রান্সমিশন মোড। আরেকটা পড়তে হবে হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে? মেথড। তারপরে পড়তে হবে কি, এখান থেকে পড়তে হবে হচ্ছে কেবলগুলা পড়তে হবে। এখান থেকে ক্লাউড কম্পিউটিংটা পড়তে হবে, ক্লাউড কম্পিউটিংটা পড়তে হবে। ডেফিনেশনের জন্য ব্লুটুথ পড়তে হবে, ওয়াইফাই পড়তে হবে, ঠিক আছে? ব্লুটুথ ওয়াইফাই বললেই হবে। আর পড়তে হবে হচ্ছে এখান থেকে যে নেটওয়ার্কিং, যেটা বললাম আমি একটু আগে, নেটওয়ার্কিং পড়বেন। আর পড়বেন হচ্ছে টোপোলজি। নেটওয়ার্কিং এর মধ্যে কি কি পড়বেন? প্যান, ল্যান, ম্যান, ওয়ান, ক্যান। টোপোলজি সবগুলাই পড়বেন, বাস টোপোলজি, ট্রি টোপোলজি, ম্যাশ টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, হাইব্রিড টোপোলজি, সবগুলোই পড়বেন। এই টপিকগুলো যদি আপনি দ্বিতীয় অধ্যায় থেকে পড়েন তাহলে আপনার দ্বিতীয় অধ্যায় কভার হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে আপনার আর কোনো কিছুই পড়তে হবে না, আর কোনো কিছুই আপনাকে পড়তে হবে না। জাস্ট ডাটা ট্রান্সমিশন মেথড 3টা, ডাটা ট্রান্সমিশন মেথড মোড 3টা, মেথড 3টা, এই 3টার ডেফিনেশন 3টা করে উদাহরণ। এই 3টার ডেফিনেশন 3টা করে উদাহরণ এবং পার্থক্য, তাদের নিজেদের মধ্যে পার্থক্য। কেবলগুলো পড়বেন, ক্লাউড কম্পিউটিং পড়বেন, ব্লুটুথ পড়বেন, ওয়াইফাই পড়বেন, নেটওয়ার্কিং পড়বেন, টোপোলজি পড়বেন। জাস্ট এনাফ। এর বাহিরে একটা অক্ষরও পড়তে হবে না, ঠিক আছে? এনাফ, এর বাহিরে একটা অক্ষরও পড়তে হবে না, ঠিক আছে? আমাদের 9টা বেজে গেছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আমরা শুরু করব হচ্ছে প্রথমে আমরা হাফ, সুইচ এবং হচ্ছে রাউটার দিয়ে আমরা হচ্ছে শুরু করব। হ্যাঁ, কারণ এইটা আপনি যদি 10 স্টারও দেন তাহলে হচ্ছে যে কম হয়ে যাবে। এটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে হচ্ছে আপনি এমসিকিউ, যে কোনার থেকে এখান থেকে 1-2টা প্রশ্ন মাস্ট পাবেন, ঠিক আছে? এই জন্য এটাকে যদি আপনি 10 স্টারও দেন কোনো সমস্যা নেই। আমরা যেহেতু হচ্ছে পুরো বইটা কভার করবো রাত 12টার মধ্যে, আমরা একটু দ্রুত যাব। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কোথাও, একটু অনুগ্রহ করে আমাকে জানিয়ে দিবেন যে ভাই আমি এই টপিকটা বুঝি নাই, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে হাব কি, সুইচ কি এবং হচ্ছে রাউটার কি। আমি এখানে 3টা চিত্র রেখে রাখলাম জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য। দেখেন, এটা হচ্ছে হাব, এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে রাউটার। হাব এবং সুইচের দেখতে একই রকম হলে এদের কাজটাও কিন্তু একই রকম, জাস্ট একটু পার্থক্যটা কি আমরা এটাই দেখবো। দেখেন, এটা হচ্ছে হাব।
এই নেটওয়ার্কিং এর কাজে হচ্ছে হাব হোক, সুইচ হোক এবং রাউটার হোক, তাদের মধ্যে নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা, নেটওয়ার্ক স্থাপন করা। যদি আপনাকে হাবের ডেফিনেশন চাই, কি দিবেন? যে হাব কি করবে? নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক স্থাপন করবে, এটা হচ্ছে হাবের কাজ। এখন নেটওয়ার্ক স্থাপন করে কি করবে? নেটওয়ার্ক স্থাপন করে ডাটা ট্রান্সফার করবে। মনে করেন এই একটা হাব দিয়ে, এটা হচ্ছে একটা হাব, হ্যাঁ, এটা একটা হাব ডিভাইস। এই একটা হাবের সাথে 5টা পিসি কানেক্টেড, ঠিক আছে? এই একটা হাবের সাথে একটা অফিসে মনে করেন 5টা পিসি কানেক্টেড। এখন আমি চাচ্ছি যে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে, মানে কোনো একটা ফাইল আমি পাঠাবো, ঠিক আছে? কেন্দ্রীয় ডিভাইসটা কি? কেন্দ্রীয় ডিভাইসটা হচ্ছে হাব। হাবের যে অসুবিধাটা সেটা হচ্ছে আমি কিন্তু স্পেসিফিক করে এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডাটাটা পাঠাতে পারবো না। আমি যখন এই পিসি থেকে হাবে ডাটাটা পাঠাবো, তখন হাব কি করবে? তার সাথে কানেক্টেড যতগুলা পিসি আছে সবাইকে সেম ডাটাটা সেন্ড করে দিবে। এটা হচ্ছে তার একটা অসুবিধা, ঠিক আছে? সে ডাটা সেন্ড করতে পারবে, কিন্তু সে স্পেসিফিক ডিভাইসে সেন্ড করতে পারবে না, ঠিক আছে? আশা করছি এতটুকু বুঝতে পারছেন। এটা হচ্ছে হাবের অসুবিধা। সুইচ কি? সুইচ হচ্ছে আমি যদি চাই যে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে, তাহলে স্পেসিফিক ডিভাইসেই আমি ডাটাটা পাঠাতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে এই সুইচ ডিভাইসে, এই সুইচ ডিভাইসটা সে কি করতে পারে? ডিভাইসগুলা ডিটেক্ট করতে পারে, যেই কারণে সে স্পেসিফিক ডিভাইসে পাঠাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সে ডিভাইসগুলা কিভাবে ডিটেক্ট করে? হাবে কিন্তু ডিভাইস ডিটেক্ট করতে পারে না বলেই কিন্তু সবগুলো কম্পিউটারে ডাটা চলে যায়, স্পেসিফিক কোনো কম্পিউটারে পাঠাতে পারে না। তো সুইচে পিসি ডিটেক্ট করতে পারে, যেই কারণে সে স্পেসিফিক কম্পিউটারে ডাটা পাঠাতে পারে। কিভাবে ডিটেক্ট করে? ডিটেক্ট করে হচ্ছে প্রত্যেকটা পিসির ম্যাক অ্যাড্রেস আছে, হ্যাঁ, প্রত্যেকটা পিসির ম্যাক অ্যাড্রেস আছে। সে কি করে? এই ম্যাক অ্যাড্রেসটা এই সুইচে রিড করে, হ্যাঁ, সে বুঝতে পারে যে আমার কাছে কয়টা পিসি কানেক্টেড এবং হচ্ছে কে কে কানেক্টেড। আমি আবারও বলছি, সুইচ হচ্ছে এমন একটা ডিভাইস যে হচ্ছে কতগুলা পিসি তার সাথে কানেক্টেড আছে সেটাও জানতে পারে, এবং কোন কোন পিসি গুলো কানেক্টেড আছে সেটাও জানতে পারে। কোন কোন পিসি কানেক্টেড আছে সেটা কিভাবে ডিটেক্ট করে? ডিটেক্ট করে হচ্ছে ওই পিসির ম্যাক অ্যাড্রেস দিয়ে, যেটাকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে? মনে করেন এই পিসির ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা 030F9C1A। মনে করেন এই পিসির ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। তারপর এই পিসির ম্যাক অ্যাড্রেস মনে করেন এটা 1A 3B 2C10 মনে করেন, ঠিক আছে? সে যখন এই পিসি থেকে যখন এই পিসিতে ডাটা যখন পাঠাবে, তখন আমি ডিরেক্ট এই পিসিতেই পাঠাতে পারবো। কারণ কি? সুইচে জানে, তার অ্যাড্রেস সুইচ জানে, এবং সুইচ ভাববে যে আমার এই পিসিতে ডাটা পাঠাতে হবে। সে কি করবে? এই অ্যাড্রেসে ডাটাটা পাঠিয়ে দেবে, তখন স্পেসিফিক ডিভাইসে কি হবে? ডাটাটা সেন্ড হবে। তাহলে আমরা সুইচ এবং হাবের মধ্যে মেইন পার্থক্যটা কি পড়লাম? সুইচ আর হাবের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে হাবে যখন আমি ডাটাটা সেন্ড করি তখন স্পেসিফিক ডিভাইসে পাঠাতে পারি না, সুইচে যখন আমি ডাটাটা সেন্ড করি তখন আমি স্পেসিফিক ডিভাইসে পাঠাতে পারি। এটাই হচ্ছে সুবিধা। এখান থেকে মোস্ট কমন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে হাবের থেকে সুইচ সুবিধাজনক, এটা আলোচনা করো। এখান থেকে মোস্ট কমন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হাবের থেকে সুইচ সুবিধাজনক। কারণ কি? কারণ হচ্ছে সুইচে আমি স্পেসিফিক ডিভাইসে ডাটা পাঠাতে পারতেছি। মনে করেন আমি এই ডিভাইস থেকে এই ডিভাইসে পাঠাবো, আমি ডিরেক্ট এই ডিভাইসে ডাটা পাঠাতে পারবো, এই জন্য সুইচটা সুবিধাজনক। হাবে আমরা এই কাজটা করতে পারি না। এবার আমরা এবং হাব এবং সুইচ একত্রে দেখব রাউটার কি, এটা বোঝার জন্য, ঠিক আছে? আমরা এবার বুঝবো হচ্ছে রাউটার জিনিসটা কি। মনে করেন এটা হচ্ছে হাব দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা, এটা মনে করেন হাব ডিভাইস, আর এই ডিভাইসটা মনে করেন সুইচ ডিভাইস, ঠিক আছে? এই হাব দিয়ে এই যে একটা নেটওয়ার্ক গঠন করা হলো, এটা মনে করেন নেটওয়ার্ক নাম্বার 1, আর সুইচ দিয়ে এই যে একটা নেটওয়ার্ক স্থাপন করা হলো, এটা হচ্ছে নেটওয়ার্ক নাম্বার 2। আমি শুরুতে বলছিলাম যে হাব এবং সুইচ কি করতে পারে? তারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করতে পারে। এই সুইচ নিজেদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করতে পারে। এখন আমি যদি চাই যে এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক কানেক্ট করতে, আমি যদি চাই যে এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক কানেক্ট করব, তখন কিন্তু আমি হাব অথবা সুইচ দিয়ে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক কানেক্ট করতে পারবো না। কেন কারণ কানেক্ট করতে পারবো না? কারণ হাবের এই ক্ষমতাটা নাই। আমি যদি চাই এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাইতে, আমি পারবো। আমি যদি চাই এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে পারবো। সমস্যা কোথায়?
সমস্যা হচ্ছে, মনে করেন আমি চাচ্ছি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে, মনে করেন আমি চাচ্ছি, ঠিক আছে, এই কম্পিউটার থেকে আমি এই কম্পিউটারে ডাটা পাঠাতে চাচ্ছি। এখন আমি কি এটা করতে পারবো? এই নেটওয়ার্ক থেকে কি এই নেটওয়ার্কে ডাটা পাঠাতে পারবো না? কেন পারবো না? কারণ দুইটা কিন্তু দুই নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক। আমি কিন্তু এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের নেটওয়ার্ক ডাটাটা পাঠাতে পারবো না। এখন যদি আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ডাটাটা পাঠাতে চাই, তখন আমাকে যে ডিভাইস ব্যবহার করতে হবে সেই ডিভাইসটার নামই হচ্ছে রাউটার। আমি যদি রাউটার ব্যবহার করি তখন আমি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা পাঠাতে পারবো। রাউটারের কাজ কি? রাউটার এমন একটা ডিভাইস, সে কি করতে পারে, প্রত্যেকটা ডিভাইসের আইপি ক্যালকুলেট করতে পারে। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সে যখন প্রত্যেকটা ডিভাইসের আইপি কনফিগার করতে পারে, তখন আমি কি করতে পারবো, আমি যদি চাই যে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাবো, তখন কিন্তু আমি পাঠাতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে এই ডিভাইসের সাথে আমার হাব কানেক্টেড, হাবের সাথে আমার এই সার্ভার কানেক্টেড, সার্ভারের সাথে রাউটার, রাউটার থেকে এই সার্ভার, এই সার্ভার থেকে এই সুইচ, তারপরে এই সুইচ থেকে এই ডিভাইস। আমি যদি মাঝখানে এইটা হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক, এইটা হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক কানেক্ট করছি আমি কি দ্বারা? রাউটার দ্বারা। এবার যদি আমি চাই যে এই পিসি থেকে এই পিসিতে আমি ডাটা পাঠাইতে, এবার কিন্তু আমি পাঠাতে পারবো, কারণ মাঝখানে কি ব্যবহার করছি? রাউটার। এখন আমরা একটু সারমর্ম পড়বো এক কথায়, সেটা হচ্ছে হাব এবং সুইচ কি? হাব এবং সুইচ হচ্ছে তারা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক স্থাপন করে। এই যে দেখেন, হাব তার নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক স্থাপন করছে, এই যে সুইচ নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক স্থাপন করছে। আর রাউটার কি করে? রাউটার নেটওয়ার্ক কি করে? রাউটার নেটওয়ার্ক কানেক্ট করে, এটা মনে রাখবেন। জাস্ট রাউটার কি করে? কানেক্ট করে। দেখেন রাউটারে কি করছে, যে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক কি করছে? কানেক্ট করছে। হ্যাঁ, দুইটা নেটওয়ার্ক সংযোগ করছে, তৈরি করে একটা বড় নেটওয়ার্ক তৈরি করছে, যেটা আমরা ল্যানে গিয়ে সামনে পড়বো। হ্যাঁ, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমরা যখন দুইটা রুমে বা একটা বিল্ডিং এ যখন নেটওয়ার্ক স্থাপন করবো, তখন আমরা এই জিনিসটা ভালোভাবে পড়বো। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যদি মাত্র এই কয়টা টপিক ভালোভাবে পড়তে পারি, তাহলে কিন্তু 10 নাম্বার এখান থেকে আমরা ইজিলি আনসার করতে পারতেছি, এবং 100% এখান থেকে মার্ক ছোটার কিন্তু ভাইয়া কোনো সম্ভাবনা নেই। ওকে, আমি শেষ করে দিচ্ছি লাস্ট বারের কথা বলে। হাব এবং সুইচের মধ্যে সুইচ সুবিধার জন্য, কারণ সুইচে আমি স্পেসিফিক ডিভাইসে ডাটা পাঠাতে পারি। হাব এবং সুইচ তারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করে, আর রাউটার তারা কি করে? নেটওয়ার্ক কানেক্ট করে। জাস্ট এনাফ, এতটুকু বুঝতে পারলে এনাফ। এই হচ্ছে আমাদের হাব, সুইচ এবং হচ্ছে রাউটার। ওকে, এবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো মোস্ট কমন, সেটা হচ্ছে টোপোলজিটা নিয়ে। ঠিক আছে, নেটওয়ার্ক টোপোলজি। আপনার হাঁপায়া যাবেন না। নেটওয়ার্ক টোপোলজি, এইটাকেও যদি আপনারা 10 স্টার দেন ভাই, কম হবে না। হ্যাঁ, 10 স্টার। এই জন্য আমি এই টপিকগুলো আগে পড়াই নিচ্ছি, কারণ আপনারা পরে যদি হাঁপায়া যান, এগুলো যদি ভাই আপনি 10 স্টার দেন সমস্যা নেই। নেটওয়ার্ক টোপোলজি, হ্যাঁ, ধরে নেন পরীক্ষায় প্রশ্ন চলে আসছে, ধরে নেন এই নেটওয়ার্ক টোপোলজি থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। এখন আপনার কাজ হচ্ছে শুধু এটা একটু ব্রিফ করা, রিমেম্বার করা, আর একটু মনে রাখা, যেন পরীক্ষার হলে আমি আরো ভালোভাবে লিখতে পারি। এগুলো আপনারা সবাই পড়ছেন, হ্যাঁ, অনেক পড়ছেন। কোনটা কি টোপোলজি এটা আপনারা জানেন। ঠিক আছে, হাইব্রিড টোপোলজি, বাস টোপোলজি, নেটওয়ার্ক টোপোলজি, রিং, স্টার, মেশ, ট্রি, কোনটার কাজ কি, কোনটার সুবিধা কি, কোনটা অসুবিধা কি, এগুলো আমরা পড়বো। কি কি পড়বো? আমরা পড়বো হচ্ছে, একটু নোট করে নেন আমরা কি কি পড়বো। পড়া যখন যদি আমরা নোট করে করে ধারাবাহিক ভাবে ধরে ধরে পড়তে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পড়তে বুঝতে পারি এবং মনে রাখতে পারি। আমরা এখান থেকে দেখবো হচ্ছে কোন টোপোলজির কি কাজ, এটা আমরা দেখবো। কোন টোপোলজির কি কাজ। 2 নাম্বার দেখবো এই টোপোলজির সুবিধা কি, আর 3 নাম্বার দেখবো হচ্ছে এই টোপোলজির অসুবিধা কি। প্রত্যেকটা টোপোলজির এই 3টা করে পয়েন্ট আমরা শিখবো। আমি আবারও বলতেছি, আমরা টোপোলজির কি কি পয়েন্টগুলো শিখবো। আমরা টোপোলজির পয়েন্টগুলো শিখবো হচ্ছে কি কাজ, এই টোপোলজির কি কাজ। 2 নাম্বার পয়েন্টে শিখবো এই টোপোলজির সুবিধা কি। 3 নাম্বার পয়েন্টে শিখবো এই টোপোলজির অসুবিধা কি। এই টোপোলজি যদি আমরা এইভাবে পড়তে পারি, তাহলে আমাদের ইজিলি মনে রাখতে পারবো এবং বুঝতে পারবো, এবং এইগুলা থেকে প্রশ্ন আসবে। প্রথম হচ্ছে বাস টোপোলজি। বাস টোপোলজি কি কাজ করে? বাস টোপোলজি, প্রত্যেকটা টোপোলজি মনে করবেন নিজেদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করে। প্রত্যেকটা টোপোলজি, নেটওয়ার্ক টোপোলজির কাজই হচ্ছে নেটওয়ার্ক তৈরি করবে। মনে করেন আমি এই ডিভাইস থেকে কি করব, এই ডিভাইসে ডাটাটা পাঠাবো। ঠিক আছে, এই ডিভাইসের সাথে যদি আমি এই ডিভাইস ডাটা পাঠাতে চাই, আমার কিন্তু দেখেন এই ডিভাইসের সাথে কিন্তু আমার এই ডিভাইস কানেক্ট নাই। কানেক্ট আছে কি না? কিসের সাথে কানেক্ট? কানেক্ট হচ্ছে এই যে দেখেন একটা লম্বা লাইন দেখতেছেন, আমি কিন্তু এই এর সাথে কানেক্ট, রাইট? এই লম্বা তার, এটাকে বলা হচ্ছে ব্যাকবোন কেবল বা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, যাই বলেন আপনি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ব্যাকবোন কেবল।
ঠিক আছে। এই ব্যাকবোন কেবলের সাথে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার কানেক্ট না বাসে, এই কথাটা জাস্ট মনে রাখবেন, কারণ এই কথাটা লিখে দিতে পারলে ফুল মার্কস পাবেন, যে কম্পিউটার বাস টোপোলজিতে নিজেদের মধ্যে কানেক্টেড না। কানেক্টেড কোথায়? এই ব্যাকবোন কেবলের সাহায্যে। প্রত্যেকটা পিসি দেখেন এই ব্যাকবোন কেবলের সাহায্যে কানেক্টেড। এই যে পিসি ব্যাকবোন কেবলে নিজেদের মধ্যে, কিন্তু তাদের মধ্যে কানেক্টেডটা নাই। হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন, এইখানে কিন্তু একটা কানেক্টর যুক্ত আছে, যেই কানেক্টর দিয়ে কি করা হয়, এই কেবলের সাথে সংযোগ করা হয়। এখানে একটা কানেক্টর আছে, কানেক্টর কানেক্টর এই কানেক্টর দিয়ে কিন্তু সংযুক্ত, এখানে কিন্তু কানেক্টর আছে। কানেক্টর মিন্স হচ্ছে, এই যে মনে করেন যে আমার এই মোবাইলের চার্জার, এখানে মনে করেন প্রিন্টার ঢুকাইলাম, এটা হচ্ছে একটা কানেক্টর, মানে কানেক্ট করলাম, ঠিক আছে, এটাকে কানেক্টর বলে। এখানে কিন্তু কানেক্টর আছে, যেই কানেক্টর দিয়ে এই কেবলের সাথে কানেক্ট থাকে, এই পিসিটা কেবলের সাথে কানেক্ট থাকে, কানেক্টর ব্যবহার করা হয়েছে। ওকে ওকে, এখন বাস্তবলিতির সুবিধা কি অসুবিধা কি এটা আমরা দেখবো। আমরা কিন্তু 1 নম্বরে যেটা শিখতে চাচ্ছিলাম যে কাজকে, এটা কিন্তু আমরা শিখে ফেললাম। বাস্তবলিতির কাজকে নেটওয়ার্ক সে কি করবে, ডাটা ট্রান্সফার করবে। এখন ডাটাটা কিভাবে ট্রান্সফার করবে, সুবিধা কি অসুবিধা কি এটা আমরা দেখবো। সুবিধাটা হচ্ছে, আমি যদি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, যে এই পথ ধরে আমাকে কি করতে হবে, ডাটাটা এই কম্পিউটারে পাঠাতে হবে, রাইট। এখন আমি যখন এরকম একটা নেটওয়ার্ক তৈরি করব, মনে করেন আমি এটা আমার অফিসে আমি একটা নেটওয়ার্ক স্থাপন করলাম। আমার অফিসে 6টা এমপ্লয়ি আছে, 6 জন এমপ্লয়ি 6টা কম্পিউটারে কাজ করতেছে। এখন এমন তো না যে এই এমপ্লয়ি শুধু এই এমপ্লয়িকে ডাটা পাঠাবে, এমনও তো হইতে পারে যে এট দ্য সেম টাইম এও কি করবে, তাকে ডাটা পাঠাবে সেম টাইম। যখন এই যে ডাটা আসতেছে এই কম্পিউটারে সেম টাইমে, তখন কি হবে, এখানে কলসন তৈরি হবে। কারণ এই ডাটাটা যখন যাবে, এই ডাটা যখন আসবে, তারা কিন্তু একই কেবল ধরে একই পথ ধরে যাচ্ছে, তখন এখানে কি হবে, কলসন তৈরি হবে, যেই কারণে ডাটাটা কি হবে, লস হবে, ডাটা লস হবে, ডাটা হারায়া যাবে। এই হচ্ছে এই নেটওয়ার্কের একটা বড় অসুবিধা। এখন আমরা আরো গুলা অসুবিধা দেখি, কারণ আমরা তো একটা অসুবিধা লিখলেই তো আমাদের আনসার ফুল মার্কস দিবে না। আরো অসুবিধা হচ্ছে, মনে করেন আমি এই কম্পিউটার থেকে সব কম্পিউটারে ডাটা পাঠাবো, সব কম্পিউটারে পাঠাবো মনে করেন। তা আমি যদি এই কম্পিউটার থেকে সব কম্পিউটারে ডাটা পাঠাই, আমার সিস্টেম কিন্তু একটাই, রাইট। এই যে এদিক থেকে আয়া এখানে আসবে, এদিক থেকে এখানে যাবে, এদিক থেকে সেখানে আসবে, রাইট। এখন দেখেন এই যে এই কানেক্টরের পরে লাইন কিন্তু এইদিকেও আছে, লাইন কিন্তু এইদিকেও আছে, ডাটাটা কিন্তু এইদিকেও চলে আসবে। চলে আসার পরে এখানে যখন এসে দেখবে কিছু নাই, তখন ডাটাটা কি হবে, প্রতিফলন হবে, প্রতিফলন হয়ে ডাটাটা আবার ব্যাক করবে। সেম কাহিনী, এই যে ডাটাটা এদিকে আসবে, হ্যাঁ, সে তো জানে না এদিকে পিসি আছে কিনা, হয়তো বা আমি এখন দেখতেছি এদিকে আর কোনো পিসি নাই, তো সে তো জানবে না। সে এখানে আসবে, আয়সা দেখবে কি যে এখানে কোনো কিছু নাই, সেই ডাটা আবার কি ব্যাক করবে, পিছন থেকে ব্যাক করবে। এখন এই যে ডাটা ট্রান্সমিট হইতেছে, ডাটা ট্রান্সফার হইতেছে, এখন পিছে ডাটা যদি আবার ব্যাক করে, তখন সেম ডাটা কি হবে, কোলোশন তৈরি হবে, যে এ যাচ্ছে ও আসতেছে, এ যাচ্ছে ও আসতেছে, তখন ডাটা কোলোশন তৈরি হবে, সেম ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকবে। যেই কারণে এই কথাটা সকলে একটু ভালো করে নোট করেন খাতায়, যেই কারণে বাস টোপোলজিতে ব্যাকবোন কেবলের দুই পাশে 2টা টার্মিনেটর ব্যবহার করা হয়। টার্মিনেটর কেন ব্যবহার করা হয়, টার্মিনেটরের কাজ কি, এখান থেকে একটা এমসিকিউ না হোক জ্ঞানমূলক প্রশ্ন মাস্ট পাবেন। সো এইটা একটু ভালোভাবে নোট করবেন, ঠিক আছে। আমি আবারও বলতেছি যে যেহেতু ডাটা কোলোশন না হয়, সেই কারণে ব্যাকবোন কেবলের দুই প্রান্তে এই যে এই জায়গায় একটা টার্মিনেটর ব্যবহার করা হয়, আর এই জায়গায় একটা টার্মিনেটর ব্যবহার করা হয়। টার্মিনেটরের কাজ কি, টার্মিনেটরের কাজ হচ্ছে যখন আমার এই পাশ থেকে ডাটা আসতেছে, তখন এই ডাটাটা সে কি করে, অ্যাবজর্ব করে ফেলে। এই টার্মিনেটর এই ডাটাটা শোষণ করে ফেলে। সেম এই দিকে যখন ডাটা আসে, এই টার্মিনেটর কি করে, ডাটাটা শোষণ করে ফেলে, যেই কারণে ডাটাটা ব্যাক আসে না, এর মধ্যে রিফ্লেক্ট বা হচ্ছে কলুশন তৈরি হয় না। এই জন্য কি করা হয়, বাস টোপোলজিতে ব্যাকবোন কেবলের দুই পাশে টার্মিনেটর ব্যবহার করা হয়, যেন এই পাশে যদি ডাটা আসে সমস্যা নেই, সে কি করবে, ডাটাটা খেয়ে ফেলবে, শোষণ করে ফেলবে। এই হচ্ছে বাস টোপোলজির অসুবিধাগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে বাস টোপোলজির সুবিধা কি। বাস টোপোলজির সুবিধা হচ্ছে এইটা খুব সহজে এই নেটওয়ার্কটা তৈরি করে ফেলা যায়, এবং এর খরচ কম, এবং ডাটা কি খুব দ্রুত গতিতে যাইতে পারে, ধীর গতিতে ডাটা যায়, ঠিক আছে। এটা তো একটা অসুবিধা। আর সুবিধা হচ্ছে যে ডাটাটা কি করতে পারে, খুব সহজে আপনি এই
এরকম একটা টোপোলজি আপনার বাসায় বা আপনার অফিসে বা হচ্ছে আপনার কম্পিউটার ল্যাবে, আপনার কলেজে এমন একটা সেট আপ, এমন একটা টোপোলজি আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ এবং খরচও খুবই কম। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। ওকে, আমরা নেক্সট যাই। বাস টোপোলজি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে রিং টোপোলজি। রিং এর মতো দেখতে, রিং রিং যেরকম গোলাকার থাকে, রিং এর মতো দেখতে হচ্ছে রিং টোপোলজি। দেখেন এখানে 6টা 5টা কম্পিউটার, 2টা 4টা 6টা কম্পিউটার নিয়ে একটা টোপোলজি তৈরি করা হয়েছে। এবং দেখেন প্রত্যেকটা কম্পিউটার কিন্তু প্রত্যেকটার সাথে কানেক্টেড। আগের টোপোলজিতে কিন্তু কম্পিউটারের সাথে কম্পিউটার কানেক্ট ছিল না, কম্পিউটারের সাথে কানেক্ট ছিল কে? ব্যাকবোন কেবল। এই টোপোলজিতে খেয়াল করেন কম্পিউটারের সাথে কম্পিউটার কানেক্টেড। এবং এই টোপোলজিতে জাস্ট একটা কথা মনে রাখবেন তাহলেই হবে, হ্যাঁ, চিত্র দেখা, চিত্র মনে রাখা। কারণ আপনারা অনেকেই কি করতে পারেন না, কোনটা কোন টোপোলজি, কোনটার কি কাজ, কোনটার কি সুবিধা অসুবিধা এগুলো পারেন, কিন্তু পরীক্ষার হলে চিত্র দেখে বুঝতে পারেন না এটা কি টোপোলজি। ঠিক আছে, মনে রাখবেন রিং টোপোলজিতে একদিকে ডাটা প্রবাহিত হয়, একদিকে ডাটা প্রবাহিত হবে, একদিকে, দুই দিকে কিন্তু হবে না, একদিকে। মনে করেন এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট ডাটা, যে আমি এই কম্পিউটার থেকে মনে করেন এই কম্পিউটার ডাটাটা পাঠাবো। তাহলে কিভাবে পাঠাবো? প্রথমে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এইভাবে আমি ডাটাটা পাঠাবো একদিকে। কিন্তু আমি চাইলে কিন্তু এই দিকে পাঠাতে পারবো না এইভাবে, যেদিকে আমার তীর চিহ্ন থাকবে শুধু আমি এই পথ ধরে আমি ডাটা পাঠাতে পারবো। আর যদি আপনি চান যে এই পথ ধরে পাঠাতে, তাহলে আপনি এই পথ ধরে পাঠাতে পারবেন। তাহলে কিন্তু আপনাকে এই পথ ধরে কি ডাটা, সব ডাটা এই পথ ধরে পাঠাইতে হবে। তখন কিন্তু আপনি চাইলে আর পথ পারবেন না, তখন কিন্তু আপনি চাইলে আর পথ চেঞ্জ করতে পারেন। আপনি চাইলেও এই পথেই ডাটা পাঠাতে পারবেন, কিন্তু আপনাকে এক দিক মনে রাখতে হবে, একদিকে ডাটা পাঠাবো। ঠিক আছে, আমি যদি এই কম্পিউটার থেকে এই কম্পিউটার পাঠাতে চাই, প্রথমে এটা থেকে এইটা, এটা থেকে এটা, পরবর্তীতে চাইলাম মনে করেন আমি এটা থেকে এটা পাঠাবো, তখন কিন্তু আমি আবার এই পথ অনুসরণ করতে পারবো না। তখন কিন্তু আমাকে আবার সেম পথ ধরেই ডাটাটা এখানে পাঠাতে হবে। ঠিক আছে, এখন এটার অসুবিধা কোথায়? আচ্ছা, এখানে আমি আরেকটা অসুবিধা বলে নেই, মনে পড়ছে। অসুবিধাটা হচ্ছে এই টোপোলজিতে, বাস টোপোলজিতে একটা বড় অসুবিধা হচ্ছে, যেহেতু প্রত্যেকটা কম্পিউটার কি তাদের নিজেদের মধ্যে একটা কেবলে কানেক্টেড, হ্যাঁ, এই ব্যাকবোন কেবলে কি প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড। বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে কোনো কারণে যদি এই কেবলটাই নষ্ট হয়ে যায়, মানে যেই কেবলের সাথে প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড, কোনো কারণে যদি এই কেবলটাই নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরা বাস টোপোলজিটা অচল হয়ে পড়বে, পুরো টোপোলজিটা তখন ডিজেবল হয়ে যাবে যদি ব্যাকবোন কেবলটাই যদি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে তার একটা বড় অসুবিধা। তাহলে কিন্তু পুরো কম্পিউটারটাই নষ্ট হয়ে যাবে। যদি শুধুমাত্র এই ডিভাইসটা নষ্ট হয়, মনে করেন শুধুমাত্র এই কম্পিউটারটা নষ্ট হয়েছে বা এইখানে কোনো প্রকার সমস্যা হয়েছে, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কিং সিস্টেমে কোনো প্রকার সমস্যা হবে না। কারণ আমি চাইলে তখন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে পারবো, এইটা থেকে আমি এইটাই ডাটা পাঠাতে পারবো, শুধুমাত্র এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবো না, কারণ এটা কি নষ্ট। ঠিক আছে, অর্থাৎ এক কথায় স্পেসিফিক কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু যদি মেইন কেবল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই অচল হয়ে পড়বে। ঠিক আছে, আর এইখানে খেয়াল করে রিং টোপোলজিতে যেটা হয় সেটা হচ্ছে, মনে করেন আমি এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডাটা পাঠাবো, হ্যাঁ, এই যে এই ডিভাইসে আমি ডাটা পাঠাবো, হ্যাঁ, যদি কোনো কারণে যে এই জায়গায় এই কেবলটা যদি নষ্ট হয়ে যায়, এখানে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বা তার পূর্ববর্তী ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়, মনে করেন এই ডিভাইসটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমি আর এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ডাটা পাঠাতে পারবো না। কারণ আমি যদি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে চাই, আমাকে এই পথ ধরেই আসতে হবে, আমাকে এই পথ ধরে আসতে হবে। এখন এই পথে আসতে যদি লাইনে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে কিন্তু আমি আর এই ডাটাটা এখানে পাঠাতে পারবো না। যেই কারণে রিং টোপোলজিতে বলা হয় যে নিজেদের মধ্যে কোনো ডিভাইস যদি নষ্ট হয়ে যায় বা কেবলে যদি কোনো সমস্যা হয়, তাহলে পুরো নেটওয়ার্কিং সিস্টেমটাই নষ্ট হয়ে যায়, পুরো নেটওয়ার্কিং সিস্টেমটাই ডিসেবল হয়ে যায়। আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, রিং টোপোলজিতে যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, যে কোনো একটা কম্পিউটার, এটা নষ্ট হলেও, এটা নষ্ট হলেও, এটা নষ্ট হলেও, যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কিং সিস্টেমটাই ডিসেবল হয়ে যাবে, তখন কিন্তু আর আমি ডাটা ট্রান্সফার করতে পারবো না। ঠিক আছে, স্টার টোপোলজি। ঠিক আছে, স্টার টোপোলজিতে মনে রাখার কৌশল হচ্ছে কেন্দ্রীয় একটা ডিভাইস থাকবে, কেন্দ্রীয় একটা ডিভাইস থাকবে। এটা কম্পিউটার থাকতে পারে, এটা একটা হাব থাকতে পারে, এটা একটা সুইচ থাকতে পারে, এটসেট্রা। ঠিক আছে,
কেন্দ্রীয় একটা ডিভাইস থাকবে, যে কেন্দ্রীয় ডিভাইস থেকে প্রত্যেকটা কম্পিউটার কানেক্ট থাকবে, যে কেন্দ্রীয় ডিভাইসের সাথে প্রত্যেকটা কম্পিউটার কানেক্ট থাকবে। ঠিক আছে, এই কম্পিউটারের এই টোপোলজির অসুবিধা কি? এই টোপোলজির অসুবিধা হচ্ছে যদি কেন্দ্রীয় ডিভাইসটা নষ্ট হয়ে যায়। এই যে কেন্দ্রীয় ডিভাইস, এটা কম্পিউটার হতে পারে, এটা একটা হাব হতে পারে, এটা একটা সুইচ হতে পারে। কেন্দ্রীয় ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কিং সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। কারণ কারণ কেন্দ্রীয় ডিভাইসের সাথেই কিন্তু কি প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড। কিন্তু স্পেসিফিক করে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেমে প্রভাব পড়বে না, শুধুমাত্র এর সাথে ডাটা প্রবাহ মিসিং থাকবে, কিন্তু বাকিদের সাথে ঠিকই ডাটা সেন্ড হবে। আশা করছি বুঝতে পারছেন। ওকে, নেক্সট ট্রি টোপোলজি। ট্রি যেমন গাছ, গাছের যেরকম শাখা উপশাখা থাকে, ট্রি টোপোলজিও সেরকম শাখা উপশাখা থাকে। এটাকে যদি আপনি মাদার ধরেন, তারপরে যে দুইটা সন্তান, তারপর এটা থেকে আবার তিনটা সন্তান, এটা থেকে আবার দুইটা সন্তান, এই টাইপের কোনো স্ট্রাকচার দেখলেই এটা হচ্ছে ট্রি টোপোলজি। এই টোপোলজির সুবিধা কি অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে দেখেন, কোনো কারণে যদি আমার এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে মনে করেন আমার এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি এই কম্পিউটারের সাথে এটার সাথে কিন্তু আমি কানেক্টিভিটি করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার কেন্দ্রীয় কম্পিউটার। এইখান থেকে তখন এইখানে ডাটা আসবে, এখান থেকে এটাই ডাটা যাবে, এটা থেকে এটাই ডাটা আসবে, এখান থেকে যখন এটা ডাটা আসবে এটাই যদি নষ্ট থাকে তখন কিন্তু আমি তাদের সাথে আর কমিউনিকেশন করতে পারবো না। এবার আসেন মেইন যে সমস্যা সেটা বলি। মেইন সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে আমার মাদার কম্পিউটার। এই মাদার কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই অচল হয়ে যাবে, কারণ এই কম্পিউটারের ডাটা পাওয়ার সোর্স কি? সোর্স হচ্ছে এই কম্পিউটার। এই কম্পিউটারের ডাটা পাওয়ার সোর্স কি? সোর্স হচ্ছে এই কম্পিউটার। তাহলে এই কম্পিউটারটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কিং সিস্টেমটাই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। সো পরেরটা আসেন ম্যাশ। ম্যাশ টোপোলজি মানে হচ্ছে যতগুলা কম্পিউটার থাকবে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্ট থাকবে। আমি যদি একটু আগের কম্পিউটারগুলো একটু দেখে আসি, দেখেন এগুলা কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড নাই। এই কম্পিউটারের সাথে শুধুমাত্র এই কম্পিউটার আর এই কম্পিউটার, এই দুইটা কম্পিউটার কানেক্টেড, কিন্তু এই কম্পিউটারের সাথে কিন্তু এরা কানেক্টেড না। দেখেন এই কম্পিউটারের সাথে কি এটা কানেক্টেড না, এই কম্পিউটারের সাথে শুধুমাত্র এই দুইটা কম্পিউটার কানেক্টেড। সেম যদি আপনি স্টারের কথা চিন্তা করেন, যে এইটার সাথে কিন্তু এইটা কানেক্টেড, এইটার সাথে কিন্তু এইটা কানেক্টেড না, মানে হচ্ছে যে তার প্রত্যেকটা কম্পিউটারের সাথে কিন্তু প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড না। রিং এর ক্ষেত্রেও যদি দেখেন সেম, এইটার সাথে এইটা কানেক্টেড আর এইটা কানেক্টেড, এইটার সাথে কিন্তু এইটা কানেক্টেড না, এইটার সাথে কিন্তু এইটা কানেক্টেড। ম্যাশে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। যদি প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে এটা হচ্ছে ম্যাশ। আপনার রিং আর ম্যাশের মধ্যে প্যাচ লাগাই দেন। হ্যাঁ, যেমন এটা হচ্ছে একটা টোপোলজি, ঠিক আছে, আর এটা হচ্ছে আর একটা টোপোলজি। দুইটা টোপোলজির মধ্যে পার্থক্য কি? এটা একদিকে ডাটা ট্রান্সমিট হচ্ছে, যেটা একদিকে হবে মনে রাখবেন এটা হচ্ছে রিং, আর যেটা দুই দিকেই হবে এটা হচ্ছে আমার মেশ। এই রিং আর মেশের মধ্যে আপনারা প্যাচ লাগাই দেন, এখন মনে রাখবে? রিং আর মেশের মধ্যে যারা প্যাচ লাগাই দেন এখন কি মনে রাখতে পারবেন? রিং আর ম্যাশের মধ্যে যারা প্যাচ লাগাই দেন এটা একটু মনে রাখবেন। রিং মানে হচ্ছে একদিকে ডাটা প্রবাহিত হবে, আর ম্যাশ মানে দুই দিকে ডাটা প্রবাহিত হবে, মানে হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড থাকবে। এটা হচ্ছে আমাদের ম্যাশ টোপোলজি। ওকে ওকে, দেখেন ম্যাশ টোপোলজিতে একটা কমন এমসিকিউ আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে ম্যাশ টোপোলজিতে যদি আমি 5টা কম্পিউটার ব্যবহার করি তাহলে কয়টা তার লাগবে? যেমন এইখানে কয়টা কম্পিউটার ব্যবহার করা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 7টা কম্পিউটার ব্যবহার করা হয়েছে। কয়টা তার লাগছে? এই যে আপনি গণেন 1টা 2টা 3টা 4টা, এরকম যদি আপনি গণেন কয়টা তার লাগছে, এটা বের করার সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটা মনে রাখবেন। এটা হচ্ছে তারের সংখ্যা। ম্যাশ টোপোলজিতে তাদের নিজেদের মধ্যে কম্পিউটার গঠন করতে কটা তার লাগছে এটা বের করার সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। যদি আমার কম্পিউটার থেকে 7টা
তাহলে n এর মান কত হবে 7, 7 × 6 / 2 কত হবে 21। আপনি যদি এখানে কাউন্ট করেন আপনি এখানে 21টা তার দেখতে পারবেন, 1টা 2টা 3টা 4টা এরকম যদি আপনি কাউন্ট করেন এখানে তার পাবেন হচ্ছে 21টা। যদি আমার 5টা ডিভাইস থাকে তাহলে কয়টা তার লাগবে, 5টা ডিভাইসে তার লাগবে কত 5 × 4 / হচ্ছে 2 কত লাগবে 10টা তার লাগবে। যদি ডিভাইস 5টা হয় তার লাগবে হচ্ছে 10টা। এটা হচ্ছে তারের সংখ্যা বের করার সূত্র, এটা মনে রাখবেন ম্যাথ টপোলজিতে তারের সংখ্যা বের করার সূত্র, ঠিক আছে। আচ্ছা এটা দেখেন, এবার আমরা দেখবো যে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড আলাদা করে কোনো টোপোলজি না, এটা হচ্ছে মূলত আমরা এতক্ষণ যতগুলা টোপোলজি পড়ছি তাদের কম্বাইন, মানে স্টার আর মনে করেন ট্রি টোপোলজি মিলে একটা নতুন করে টোপোলজি তৈরি হলো, এটাই হচ্ছে হাইব্রিড। বা মনে করেন বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি মিলে একটা নেটওয়ার্ক তৈরি হলো, এটাই হচ্ছে হাইব্রিড। মানে একাধিক নেটওয়ার্ক টোপোলজি নিয়ে যদি কোনো নতুন টোপোলজি তৈরি হয় এটাই হচ্ছে হাইব্রিড টোপোলজি। হতে পারে সেটা যে ম্যাশ আর রিং মিলে একটা নেটওয়ার্ক তৈরি হলো, এটা হচ্ছে কি হাইব্রিড। অথবা মনে করেন বাস, রিং, স্টার, ট্রি, ম্যাশ মিলে একটা নেটওয়ার্ক তৈরি হলো, এটা হচ্ছে কি হাইব্রিড। অর্থাৎ একাধিক নেটওয়ার্ক থাকলেই হইবে, 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, সবগুলাই থাকতে পারে। মানে একাধিক টোপোলজি নিয়ে যদি কোনো নতুন টোপোলজি তৈরি হয় এটাই হচ্ছে ভাইয়া হাইব্রিড টোপোলজি। যেমন এখানে দেখেন, এখানে কয়টা টোপোলজি আছে 3টা, একটা স্টার, একটা রিং আর একটা হচ্ছে বাস। এই 3টা নেটওয়ার্ক মিলে একটা টোপোলজি তৈরি হয়েছে, এটাকে আমরা বলতেছি কি হাইব্রিড। যেমন দেখেন যে এটার সাথে কিন্তু এটা কানেক্টেড, হ্যাঁ, আবার এটার সাথে এটা কানেক্টেড, তার মানে কি পুরোটা দেখেন পুরোটার সাথে কানেক্টেড। এই 3টা টোপোলজি মিলে একটা হয়েছে, যে কারণে এটার নাম হচ্ছে হাইব্রিড টোপোলজি, ঠিক আছে। ওকে, আমরা যেই জায়গাগুলোয় পরীক্ষার ভুল করে থাকি আমরা একটু সেই কনফিউশনগুলো এখন দূর করব। সেই কনফিউশনগুলো হচ্ছে আমরা চিত্র দেখে চিনতে পারি না। একটা কথা মনে রাখবেন, পরীক্ষার হলে কিন্তু ডিরেক্ট এরকম কম্পিউটারের চিত্র থাকতে পারে, ডিরেক্ট এরকম কম্পিউটারের চিত্র দিতে পারে, এরকম গোল গোল দিতে পারে, হ্যাঁ, বা অন্য এই যে এরকম সার্কেল সাইন দিতে পারে, অনেক রকমের দিতে পারে। এগুলো দ্বারা বোঝাবে হচ্ছে ডিভাইস বা হচ্ছে কম্পিউটার, মনে রাখবেন, ঠিক আছে। এগুলো দ্বারা বুঝবেন হচ্ছে ডিভাইস বা হচ্ছে কম্পিউটার। চিত্র অনেক রকমের থাকতে পারে, অনেক রকমের থাকতে পারে চিত্র। ডিরেক্ট ডিভাইসের চিত্র দিতে পারে, এরকম গোল দিতে পারে, সার্কেল দিতে পারে, ত্রিভুজ আকৃতি দিতে পারে, যে আকৃতি দিয়ে এগুলো মনে করবেন এগুলো হচ্ছে এক একটা কম্পিউটার বা হচ্ছে এক একটা ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস। ওকে, কোনটা কোন টোপোলজি? ফিগার এ একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন তো কোনটা কোন টোপোলজি। মোহনা, এ হচ্ছে বাস টোপোলজি, থ্যাংক ইউ ভেরি মাচ। বি হচ্ছে স্টার, থ্যাংক ইউ। সি হচ্ছে রিং, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ব্রিলিয়ান্ট। ওকে, দেখেন এটা কেন বাস হলো, কারণ দেখেন আমরা বাসে পড়েছিলাম কি যে একটা কেবলের সাথে প্রত্যেকটা কম্পিউটার তারা কি করবে কানেক্টরতে কানেক্ট থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা কম্পিউটার কি কানেক্ট থাকবে কার সাথে, একটা কেবলের সাথে, ব্যাকবোন কেবলের সাথে। যেই কারণে এই টোপোলজির নাম কি, এটার নাম হচ্ছে বাস টোপোলজি। ওকে, আমরা কেন্দ্রীয় কম্পিউটার থাকলে, কেন্দ্রীয় কোনো ডিভাইস থাকলে তাকে আমরা কি বলছিলাম, স্টার টোপোলজি। আর এটা রিং না ম্যাশ, যদি ম্যাশ হইতো তাহলে কিন্তু তাদের নিজেদের মধ্যেও কানেক্ট থাকতো, হ্যাঁ, নিজেদের মধ্যেও কি থাকতো, এরা কানেক্টেড থাকতো। যেহেতু নিজেদের মধ্যে কানেক্ট নাই এবং একটার সাথে আরেকটা কানেক্টেড, এটাকে আমরা বলবো হচ্ছে রিং, ঠিক আছে। ওকে, বুঝতে কারো অসুবিধা হচ্ছে, বুঝতে কারো অসুবিধা হচ্ছে, মিতু বা স্টার্টিং, থ্যাংক ইউ ভেরি মাচ, ব্রিলিয়ান্ট, সকলে ব্রিলিয়ান্ট। এইটা আমরা দেখি, তো দ্রুত সকলে কমেন্ট করে জানিয়ে দেন এইটা কোনটা কোন টোপোলজি, এইটা কি টোপোলজি বলেন। 3টা ফিগার আছে এখানে, 3টা ফিগারের কোনটা কি টোপোলজি বলেন, দ্রুত বলেন, দ্রুত আনসার করেন, কালকে পরীক্ষা দিবেন, দ্রুত আনসার করেন, কোনটা কি টোপোলজি দেখি কে বলতে পারেন। লামি ইসলাম, ফার্স্ট আওয়াজ। কই আপনাদের কমেন্ট কোথায়? মোহনা, বাস রিং মেশ, ইয়েস ডেফিনেটলি এটা বাস, ডেফিনেটলি এটা কি বাস। দেখেন এটা কিন্তু একমুখী, যদিও বা আমরা রিং এ পড়ছি চিত্রটা কি থাকবে, গোল থাকবে, যদিও বা এই চিত্রটা গোলের মতো না, তবু কি এটা রিং। একটু চিন্তা করেন তাহলে আনসারটা পেয়ে যাবেন, একটু চিন্তা করেন তাহলে আনসারটা পেয়ে যাবেন। দেখেন এই যে একমুখী ডাটা ট্রান্সফার হচ্ছে, এটা কিন্তু আমি গুলো ভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে, এটা কিন্তু আমি গুল ভাবে চিন্তা করতে পারি। দেখেন গুল,
এই যে এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, আবার এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা গোল, রাইট, গোল গোল। এই জন্য এটা হচ্ছে রিং। এটা কিন্তু একমুখী ডাটা ট্রান্সফার, দেখেন একমুখী। এইটা দেখেন দুইমুখী ডাটা ট্রান্সফার। এটা কি হবে বলেন তো, এটা কি হবে বলেন তো? মেশ, এক্স্যাক্টলি সি মেশ, ব্রিলিয়েন্ট। নেক্সট, এইখানে কোনটা কোন টোপোলজি? এটা রিং, রাইট। আমি জাস্ট একটু বলে দিই, আপনারা মিলায় নেন। এটা হচ্ছে বাস, এখানে টাইম নষ্ট করবো না। এটা হচ্ছে স্টার, ওকে, এটাও পারবেন। এটা হচ্ছে ট্রি টোপোলজি, রাইট। এটা হচ্ছে কি ট্রি টোপোলজি, এটা হচ্ছে স্টার, আর এটা কি বাস। দেখেন আমরা কিন্তু এখন ইজিলি বলে দিতে পারতেছি, খুব সহজে বলে দিতে পারতেছি, ওকে, খুব সহজে বলে দিতে পারতেছি। এইটা কি টোপোলজি? এটা হচ্ছে হাইব্রিড, রাইট। এটা কি হাইব্রিড। হাইব্রিডে আমরা কি বলছিলাম, যে একাধিক টোপোলজি মিলে, যেমন এখানে দেখেন কি আছে, কেন্দ্রীয় ডিভাইস আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে স্টার, এটা কি স্টার। এটা কি, এটা হচ্ছে রিং, আবার এটা কি, এটা হচ্ছে বাস। তার মানে তিনটা টোপোলজি একসাথে যুক্ত হয়েছে, তিনটা টোপোলজি একসাথে যুক্ত, এটার নাম কি হবে, হাইব্রিড, ওকে। 10টা কম্পিউটার একটা তারের সাথে সংযুক্ত থাকলে সেটা কোন ধরনের নেটওয়ার্কিং হবে? আমি এটা কিন্তু খুব দ্রুত যাবো, ঠিক আছে, যে তোমাদের হাতে সময় কম। 10টি কম্পিউটার একটি তারের সাথে সংযুক্ত থাকলে সেটা কোন ধরনের নেটওয়ার্ক টোপোলজি হবে? কয়টা কম্পিউটার? 10টা কম্পিউটার একটা তারের সাথে আছে, চোখ বন্ধ করে। 10টা থাকুক কম্পিউটার, 20টা থাকুক, 100টা থাকুক, কোনো সমস্যা নেই, যদি একটা তারের সাথে কানেক্টেড, এটা কি হবে, বাস টোপোলজি। কোন টোপোলজিতে একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইস থাকে? কেন্দ্রীয় কোনটায় থাকে? স্টারে। স্টার টোপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? স্টার ডিভাইসে আমরা কি ব্যবহার করি? হাব বা হচ্ছে সুইচ। কম্পিউটার নেটওয়ার্কিং, এটা আমি একটু আগে বলছি, হ্যাঁ, কেন্দ্রীয় ডিভাইস। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টোপোলজি ব্যবহার করা হয়? কম্পিউটারের ডিভাইসের জন্য কয় ধরনের নেটওয়ার্কিং আছে? 6টা। কি কি? এই যে আমরা একটু আগে যা যা পড়লাম, বাস, রিং, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড। এটা চিত্র দেখে বলে দিতে পারতেছি এটা কি টোপোলজি? এটা হচ্ছে ট্রি টোপোলজি, রাইট। 2 ও 7 নং নোড নষ্ট হয়ে গেলে কোন নোডগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে? এটা কিন্তু ভাইয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত নাম্বার নোড? 2 নাম্বার নোড আর হচ্ছে 7 নাম্বার নোড নষ্ট হলে কোন নোডগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে? এই 2 নাম্বার নোড, এটা যদি আমার নষ্ট হয়ে যায়, আর 7 নাম্বার নোড যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোনগুলা সচল থাকবে? দেখেন 2 যদি নষ্ট হয়ে যায় তাহলে 4-5 অটো নষ্ট, কারণ 2 থেকে হচ্ছে 4-5 নেট আসবে। আর 2 যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে তো 4-5 আসবে না, তাহলে সচল থাকতেছে কোনগুলা? 1-3-6, 1-3-6, ঠিক আছে। নেটওয়ার্কিং টোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয় কি কি ব্যবহৃত হয়? নিষ্ক্রিয় হাব তো অবশ্যই না, সক্রিয় হাব ব্যবহার করা হয় আর সুইচ ব্যবহার করা হয়। সঠিক আনসার কি হবে? 1-3, ঠিক আছে। নিষ্ক্রিয় মানে হচ্ছে সে ডিসেবল, সে যদি ডিসেবল থাকে, কেন্দ্রীয় কম্পিউটারে যদি নষ্ট থাকে, তাহলে কি নেট আদান প্রদান হবে? নেট কিন্তু আদান প্রদান হবে না, যে কারণে এটা হবে না, ঠিক আছে। কোন টোপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি সংযুক্ত থাকে? দেখেন বলছে কি, কোন টোপোলজিতে প্রথম আর শেষ, দেখেন রিং এর ক্ষেত্রে কিন্তু প্রথম আর শেষ সরাসরি সংযুক্ত থাকে, এটা মনে রাখবেন। কোন টোপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার যুক্ত থাকে? এই যে এটা হচ্ছে আমার প্রথম কম্পিউটার, এটা হচ্ছে আমার শেষ কম্পিউটার, দেখেন তারা কিন্তু পরস্পরের সাথে যুক্ত। এটা কি হবে? এটা হবে হচ্ছে রিং। এটা রিংও হইতে পারে, ম্যাশও হইতে পারে, কারণ ম্যাশও কিন্তু একই রকম, জাস্ট দুইমুখী। সো এটা রিংও হবে, ম্যাশও হবে। এটা বাস কিন্তু কোনোভাবে হবে না, বাস কিন্তু নিজের মধ্যে যুক্ত থাকে না, বাস যুক্ত থাকে একটা তারের সাথে, ঠিক আছে। এক্স কলেজ বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ কম্পিউটারগুলো চক্রাকারে যুক্ত। যেহেতু প্রথমের সাথে শেষ যুক্ত চক্রাকারে, তার মানে এটা কি হবে? রিং। কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টোপোলজি পরিবর্তন করলেন। টোপোলজি কোন ধরনের? এটা হচ্ছে রিং টোপোলজি। আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডাটা আদান প্রদানের জন্য কোন ধরনের টোপোলজি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বাস, কারণ সবচেয়ে দ্রুত নেটওয়ার্ক ডাটা যায় কোথায়? বাস টোপোলজিতে। সবচেয়ে দ্রুত ডাটা আদান প্রদান হয় কোথায়? বাস। চিত্রের টোপোলজি কোন ধরনের? এটা কি টোপোলজি? চোখ বন্ধ করে বলে দিতে পারি, এটা হচ্ছে রিং, রাইট। এটা হচ্ছে কি? রিং। চিত্রের প্রতিটি কম্পিউটার অপর সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত করলে কোন টোপোলজি হবে? এই যে দেখেন, খুবই মজার একটা প্রশ্ন, যে অপর সকল কম্পিউটারের সাথে যদি যুক্ত হয়, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা যদি সরাসরি যুক্ত হয়, তখন এটা কি হয়ে যাবে? ম্যাশ হয়ে যাবে, রাইট। এটা কিন্তু আমি বারবার বলছি, তখন এটা কি হয়ে যাবে? ম্যাশ টোপোলজি হয়ে যাবে। প্রশ্নটা আমি আবারও বলতেছি, বলছে চিত্রের প্রতিটি কম্পিউটার অপর সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত হলে কিন্তু এটা কি হয়ে যাবে? তখন ম্যাশ হয়ে যাবে। এখন কি আছে? রিং আছে। যখন পরে সবগুলোর সাথে সবগুলো যুক্ত হবে, তখন এটা কি হয়ে যাবে?
তখন এটা কি হয়ে যাবে, ম্যাশ হয়ে যাবে। নেটওয়ার্কিং কোন ধরনের সংগঠন? হোস্ট কম্পিউটার থাকে না। হোস্ট মানে হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার। এটা কিন্তু বাসে কিন্তু কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, কারণ বাস কানেক্ট থাকে কোথায়? একটা কেবলের সাথে, যেই কারণে তার কিন্তু কোনো কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না। কারণ এ কিন্তু যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটারে ডাটা পাঠাতে পারে। সে যদি চায় এটা থেকে এটাই পাঠাবে, এটাও পারবে, এটা থেকে এটা পাঠাতে পারবে, এটা থেকে এটাই পাঠাবে পারবে। তার কিন্তু কোনো কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না। রিংয়ে কিন্তু প্রয়োজন হয়, যে আমি কই থেকে কোনটাই পাঠাবো, রিংয়ে কিন্তু এই জিনিসটা প্রয়োজন হয়, স্টারে এই জিনিসটা প্রয়োজন হয়, ম্যাশে এই জিনিসটা প্রয়োজন হয়, কিন্তু বাসে কিন্তু প্রয়োজন হয় না। কারণ বাস কিন্তু যে কোনো কম্পিউটার থেকে আপনি চাইলে যে কোনো কম্পিউটারে আপনি ডাটা পাঠাতে পারবেন, কারণ যাবে কোন দিয়ে? মেইন কেবল দিয়ে যাবে। ঠিক আছে। কোন টোপোলজি একটি মাত্র স্টেশন এক সময় তথ্য প্রেরণ করতে পারে? কোন টোপোলজিতে একটি মাত্র স্টেশন এক সময় ডাটা প্রেরণ করতে পারে? এটা হবে কি? রিং টোপোলজি। কারণ রিং এ এই চক্রাকারে ঘুরে এরকম, হ্যাঁ এরকম ঘুরে। সে যখন ডাটা পাঠাবে তখন তো এক সময় শুধু একটাই ডাটা পাঠাবে, সে কিন্তু এক করে আবার ডাটা পাঠিয়ে দিবে না, কিন্তু এটা ডাটা পাঠাবে কিন্তু পরের সময় হবে, এক সময় কিন্তু হবে না। ঠিক আছে। এই ছিল হচ্ছে টোপোলজি নিয়ে আলোচনা। টোপোলজি নিয়ে এখানে আরো প্রশ্ন আছে, এগুলো আপনারা পড়ে ফেলবেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি সময় নষ্ট করবো না, আসলে হচ্ছে আপনারা পারবেন। আমি একটু আপনাদেরকে এখন ল্যান্ডম্যান প্যান অনটা একটু পরে নিয়ে আসি, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ল্যান্ডম্যান প্যান অনটা একটু পরে নিয়ে আসি। ল্যান্ডম্যান প্যান অন, ঠিক আছে, এটা একটু দেখেন। আচ্ছা, এটা আমি নর্মালি একটা ইয়াতে বুঝাই দিই খুবই সহজ করে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না। দেখেন ল্যান্ডম্যান প্যান অন, ল্যান্ডম্যান ক্যান প্যান ওয়ান। প্যানটা আগে প্যান আগে পড়াই, আগে প্যান তারপরে ল্যান্ড, তাহলে বুঝতে অসুবিধা হবে। ক্যান তারপরে হচ্ছে ম্যান তারপরে হচ্ছে ওয়ান, তাহলে বুঝতে অসুবিধা হবে। দেখেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাই, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আমি এক কথাই আলোচনা করে ফেলবো, কারণ এগুলো আপনারা সকলে জানেন এবং হচ্ছে পারেন। প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে যদি নিজেদের কোনো ডিভাইসে নিজেদের মধ্যে কোনো প্রকার ডাটা আদান প্রদান হয়, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বিশেষ করে হচ্ছে ডাটাটা যাবে হচ্ছে ব্লুটুথের সাহায্যে অথবা হচ্ছে ইনফ্রারেডের সাহায্যে, ব্লুটুথ অথবা ইনফ্রারেড অথবা মাইক্রোওয়েভ, এইগুলোর মাধ্যমে যদি ডাটা নিজেদের মধ্যে ডাটা ট্রান্সফার হয়, এটাকে আমরা বলবো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে হচ্ছে মনে করেন যেমন আমার এই স্মার্ট ওয়াচ এবং হচ্ছে আমি আমার এই ফোন, আমি তাদের মধ্যে ডাটা ট্রান্সফার করব। কিভাবে আমি ডাটা ট্রান্সফার করবো? যে আমার এই ফোনে যদি কোনো একটা মেসেজ আসে বা কোনো একটা ফোন আসে, সেটা যেন আমার স্মার্ট ডিভাইসে পাঠিয়ে দেয়, ডাটাটা যেন আমার স্মার্ট ডিভাইসে ডাটা পাঠিয়ে দেয়। ঠিক আছে, এই যে আমি নিজেদের মধ্যে খুব কাছাকাছি আমি নেটওয়ার্ক স্থাপন করছি, এটাই হচ্ছে একটা প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এইটা কিন্তু খুব কাছাকাছি নেটওয়ার্কটা স্থাপন করা হয়, 10 মিটারের কাছাকাছি। ঠিক আছে, 10 মিটারের কাছাকাছি। আশা করছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটাকে আপনারা বুঝে গেছেন। তারপরে আসেন ল্যান। ঠিক আছে, ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। মানে হচ্ছে আপনি আপনার বাসায় একটা নেটওয়ার্ক তৈরি করবেন। হ্যাঁ, আপনি আপনার বাসায় একটা নেটওয়ার্ক তৈরি করবেন। এখানে মনে করেন হচ্ছে আপনার পিসি, এখানে আপনার ছোট বোনের ফোন, এখানে হচ্ছে একটা আপনার আব্বার প্রিন্টার আছে, আপনার আব্বার অফিসের কাজে প্রিন্ট করে, এখানে আপনার আম্মার একটা মোবাইল ফোন আছে। এই যে একটা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক স্থাপন করলেন, হ্যাঁ, একটা ফোন নিয়ে কিছু ডিভাইস নিয়ে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক স্থাপন করলেন, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। যদি নিজেদের মধ্যে কোনো প্রকার নেটওয়ার্ক স্থাপন করেন, ঠিক আছে, এটা কিন্তু 1 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, আপনি 1 কিলোমিটারের মধ্যে নেটওয়ার্কটা স্থাপন করতে পারবেন। তারপর হচ্ছে ক্যান মানে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। একটা ক্যাম্পাসে কি থাকে? একটা একাডেমিক ভবন থাকে, একটা সায়েন্স ফ্যাকাল্টি থাকে, একটা আর্টস ফ্যাকাল্টি থাকে, রাইট? এখন মনে করেন আমি এই 3টা বিল্ডিং মিলে আমি একটা নেটওয়ার্ক স্থাপন করব। যখন এরকম কাছাকাছি 3টা বিল্ডিং, ক্যাম্পাসের বিল্ডিং কিন্তু দূরে দূরে হয় না, এমন না যে একটা বিল্ডিং হচ্ছে ঢাকাতে আর একটা বিল্ডিং হচ্ছে রাজশাহীতে, এমন কিন্তু হয় না। একটা ক্যাম্পাসের বিল্ডিং কিন্তু খুব কাছাকাছি হয়, মানে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে হয়, যার কারণে এটাকে বলা হয়েছে হচ্ছে ক্যাম্পাস। ক্যাম্পাস মানে কি? যে নির্দিষ্ট জায়গা জুড়ে হবে, ঠিক আছে, তাদের মধ্যে তো কোনো প্রকার নেটওয়ার্ক স্থাপন করা হয়, এটা হচ্ছে ক্যান। আর ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন, মানে হচ্ছে একটা শহরে যদি একটা নেটওয়ার্ক স্থাপন করা হয়, মনে করেন আমি ঢাকা শহরে, ফুল ঢাকা শহরে একটা নেটওয়ার্ক স্থাপন করলাম, ফুল ঢাকা শহরের প্রত্যেকটা অফিস আদালত প্রত্যেকটা বাসা বাড়িতে আমি নেট দিলাম, ফুল ঢাকা শহরে আমি নেটওয়ার্ক দিয়ে কভার করে ফেললাম, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
আর যদি আমি একটা নেটওয়ার্ক স্থাপন করি যেটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ, যেখানে হচ্ছে বাংলাদেশ, সিঙ্গাপুর, আমেরিকা 3 দেশ মিলে একটা নেটওয়ার্ক স্থাপন করলাম, এটা হচ্ছে ওয়ান, মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটার সুবিধা অসুবিধাগুলো একটু আপনারা বই থেকে পড়ে নেবেন, যেহেতু আমার সময় নেই আমি বিস্তারিত আলোচনা করতেছি। এই যে এইখান থেকে একটু সুবিধা অসুবিধা, কোনটার কি কাজ, কোনটা কতটুকু দূরত্ব নিয়ে কাজ করে, এগুলো একটু পড়ে নেবেন, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন। আমি জাস্ট বলে দিলাম। হ্যাঁ, যদি একটা ক্যাম্পাসে নেটওয়ার্ক স্থাপন করে, এটা হচ্ছে ক্যাম্পাস। একটা শহরে যদি নেটওয়ার্ক স্থাপন করে, মনে করেন রাজশাহী শহরে একটা নেটওয়ার্ক স্থাপন করলো, বা মনে করেন হচ্ছে চিটাগাং শহরে একটা নেটওয়ার্ক স্থাপন করলো, হ্যাঁ, পুরো একটা শহরে নেটওয়ার্ক স্থাপন করলো, তখন এটা হয়ে যাবে কিন্তু মেন। আর যদি দেশ ভিত্তিক নেটওয়ার্ক স্থাপন করা হয়, যেমন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ, বাংলাদেশের সাথে আমেরিকা, আমেরিকার সাথে ওয়েস্ট ইন্ডিজ, তখন এটা হয়ে যাবে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটার গতি কিন্তু 1.5 Mbps। এটা কিন্তু বিশ্বব্যাপী স্থাপন করা হয়। কি কি কেবল ব্যবহার করা হয়? ফাইবার অপটিক্যাল কেবল, স্যাটেলাইট, রেডিও ওয়েভ। এবং এটার খরচ কিন্তু অনেক বেশি। হ্যাঁ, কম্পিউটার সংখ্যা আপনি যতগুলো কম্পিউটার চান আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই 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 চারটা একটু আপনারা বই থেকে নিজেদের একটু দেখে নেবেন। ঠিক আছে, বই থেকে নিজেরা দেখে নেবেন। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, আমি পড়বো না, আমি একটু আপনাদের বলে দেবো কি কি আপনারা পড়বেন এখান থেকে। আমার সাজেশন যারা নিয়েছেন তাদের কাছে সাজেশনটা আছে, এখান থেকে যেগুলো একটু পড়বেন, হ্যাঁ, যেগুলো একটু পড়বেন এগুলো আমি বলে দিচ্ছি, তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। অ্যাসিনক্রোনাস কি, সিনক্রোনাস কি, আইসোক্রোনাস কি, ডেফিনেশন সহ এক্সাম্পল সহ পড়ে ফেলবেন। তারপরে হচ্ছে এই যে এটা পড়বেন, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তারপরে পড়বেন হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর পড়বেন হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এনাফ এনাফ এনাফ, ঠিক আছে, এনাফ। এগুলা সংজ্ঞা সহ উদাহরণ সহ পড়ে ফেলবেন। ইউনিকাস্ট সংজ্ঞা উদাহরণ, ব্রডকাস্ট সংজ্ঞা উদাহরণ, মাল্টিকাস্ট সংজ্ঞা উদাহরণ, তাদের নিজেদের মধ্যে পার্থক্য। তাদের নিজেদের মধ্যে পার্থক্য কিন্তু মাস্ট পড়বেন। নিজেদের মধ্যে পার্থক্য কিন্তু ভাই মাস্ট পড়বেন, নিজেদের মধ্যে পার্থক্য কিন্তু মাস্ট পড়বেন, পার্থক্য কিন্তু আসবে। খ নাম্বার প্রশ্নে কিন্তু পার্থক্য আসবে। খ নাম্বার প্রশ্নে কি কি পড়বেন আমি আবারও বলতেছি, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তারপরে পড়বেন হচ্ছে কি, আর কি পড়বেন, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর পড়বেন হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। আর পড়বেন হচ্ছে এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এনাফ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই হচ্ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় শেষ, এবার আমরা তৃতীয় অধ্যায়ে যাব। এবার আমরা কোথায় যাব? তৃতীয় অধ্যায়ে যাব। তৃতীয় অধ্যায়ে আগে আমাদের কি কি পড়তে হবে এটা আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা একদম পড়াশোনায় চলে যাবো। ঠিক আছে, আপনারা কি ক্লান্ত হচ্ছেন? ব্রেক নিব? একটু অনুগ্রহ করে জানাবেন। ক্লান্ত হলে আমরা ব্রেক নিব, আর না হলে আমরা শুরু করে দিব। আমাদের কিন্তু একটা চ্যাপ্টার পড়ানো শেষ। এবার আমরা আরেকটা চ্যাপ্টারে যাবো। ঠিক আছে, ক্লান্ত হলে আমরা ব্রেক নিব। আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কি কি পড়তে হবে? নাম্বারিং সিস্টেম, আমাদের পড়তে হবে হচ্ছে কমপ্লিমেন্ট, আমাদের পড়তে হবে কি কোড পড়তে হবে, আমাদের পড়তে হবে কি লজিক গেট। লজিক গেটের মধ্যে আবার কি কি পড়বেন? লজিক গেটের মধ্যে পড়বেন হচ্ছে বাস্তবায়নটা ভালোভাবে পড়বেন, বাস্তবায়নটা ভালোভাবে পড়বেন। তারপরে পড়তে হবে হচ্ছে কি কি পড়তে হবে? হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার পড়বেন, ফুল অ্যাডার পড়বেন। আর কি পড়বেন? এনকোডার, ডিকোডার। এনাফ, আর কিছুই লাগবে না ভাই। এনকোডার, ডিকোডার, এনাফ। এখান থেকে কিন্তু দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে এতটুকু মিলে হচ্ছে একটা পার্ট, এতটুকু থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, মাস্ট একটা প্রশ্ন পাবেন। আর এই লজিক গেটের এতটুকু পার্ট থেকে একটা প্রশ্ন আপনি মাস্ট পাবেন। ঠিক আছে, আর এখান থেকে একটু বাস্তবায়নটা খুব ভালোভাবে পারবেন না। বাস্তবায়ন থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 80%, আর বাকি 20% হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার থেকে বাকি 20%। ঠিক আছে, আর নাম্বারিং সিস্টেম থেকে মাস্ট প্রশ্ন আসবে, নাম্বারিং সিস্টেম থেকে মাস্ট। তার সাথে লেস থাকবে হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট 100%। কমপ্লিমেন্ট থেকে যে 4 নাম্বার, 3 অথবা 4 নাম্বার, এটা 100%। এই যে যারা লাইভে আছেন, যে কয়জন লাইভে আছেন, কমপ্লিমেন্ট থেকে 3 নাম্বার অথবা 4 নাম্বার মাস্ট কমন পাবেন। এটা 100% কমন নাম্বার পাবেন। টুজ কমপ্লিমেন্টটা ভালোভাবে দেখবেন, এটা ভালোভাবে দেখবেন। আর না ভাইয়া, ক্লান্ত না, নো ব্রেক নিড ভাইয়া। বাহ,
আচ্ছা, আমাদের যদি ব্রেক প্রয়োজন না হয় তাহলে গো ফরওয়ার্ড, আমরা সামনের দিকে আগাই। গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড। ওকে, আমরা কিন্তু এই জিনিসগুলো পড়বো, নাম্বারিং সিস্টেম, কমপ্লিমেন্ট, কোড আর লজিকের থেকে পড়বো হচ্ছে বাস্তবায়ন, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার। ঠিক আছে, এগুলো পড়লে আমাদের তৃতীয় অধ্যায় শেষ। আচ্ছা, নাম্বারিং সিস্টেম এগুলো আপনারা পারেন। আমি জাস্ট একটু একটু করে বলে যাব, তাহলে আপনাদের আনসার হয়ে যাবে। একটু একটু করে জাস্ট আমি বলে যাব। জাস্ট একটু একটু করে বলে যাব। এগুলো ইতিহাস এগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে আলোচনা করবো না, আমি ডিরেক্ট নাম্বারিং সিস্টেমে চলে যাচ্ছি। ঠিক আছে, পজিশনাল, এখান থেকে এই দুইটা সংজ্ঞা পড়বেন, পজিশনাল কি নন পজিশনাল কি, দুইটা সংজ্ঞা পড়বেন। ঠিক আছে, জ্ঞানমূলকের জন্য পজিশনাল নন পজিশনাল পড়ে নেবেন। এই যে, ঠিক আছে, আমরা প্রথমে দেখবো হচ্ছে নাম্বার কনভার্সনের মধ্যে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি কনভার্ট করবো, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এগুলো সকলেই পারেন। জাস্ট আমি মেথডটা ধরে দিব। মেথডটা হচ্ছে ডেসিমেল টু আদার, আপনি ডেসিমেল থেকে আইদার বাইনারি কনভার্ট করেন, অক্টাল কনভার্ট করেন, হেক্সাডেসিমাল কনভার্ট করেন, যে কোনো দিয়ে কনভার্ট করেন, নিয়ম হচ্ছে একটাই। এটাগুলো আপনারা পারেন, জাস্ট একটু মনে করাইয়া দিচ্ছি। এক নাম্বার ধাপের কাজকে, এক নাম্বার ধাপের কাজ হচ্ছে যে সংখ্যাটিকে কি করতে হবে, টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ দিতে হবে। যদি আমি বাইনারিতে কনভার্ট করি 2 দ্বারা ভাগ দিব, অক্টালে কনভার্ট করলে 8 দ্বারা ভাগ দিব, হেক্সাডেসিমালে কনভার্ট করলে 16 দ্বারা ভাগ দিব। ভাগ দিয়ে কি করব, ভাগফলকে নিচে লিখবো আর ভাগশেষকে ডানে লিখবো। এইরকম ভাবে আমরা ভাগ করে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগফল কি হচ্ছে, 0 হচ্ছে। এটাই আনসার। এই 3টা কথা যারা মনে রাখতে পারবেন তারা ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল কমপ্লিট। ঠিক আছে, এগুলো আপনারা পারেন, জাস্ট আমি বলে দিলাম। সে ফর এক্সাম্পল 256, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমি কিসে কনভার্ট করবো, বাইনারিতে কনভার্ট করবো। কি করতে হবে, তার বেস দ্বারা ভাগ করতে হবে। বাইনারি বেস কত, 2। ভাগ করে কি করবেন, এইখানে ভাগফল লিখবেন আর ভাগশেষটা এখানে লিখবেন। আমি কিন্তু পুরোটা করবো না, জাস্ট আমি কনসেপ্টটা বলে দিচ্ছি। ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টালের ক্ষেত্রে সেম, ডেসিমাল টু অক্টালের ক্ষেত্রে সেম, জাস্ট ভাগ করতে হবে 8 দিয়ে। হ্যাঁ, ডেসিমাল টু হেক্সাডেসিমাল সেম, জাস্ট ভাগ করতে হবে 16 দিয়ে। ঠিক আছে, আমি কিন্তু একটা এক্সাম্পল করাবো না, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এবার আমরা দেখবো হচ্ছে, এবার আমরা কি দেখবো, আদার টু ডেসিমাল। এবার আমরা দেখবো হচ্ছে আদার টু ডেসিমাল মানে হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, মানে আদার থেকে ডেসিমাল। নিয়ম কি, নিয়মটা হচ্ছে, আমি এখানে পড়ে না পড়ে আমি এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে ডিরেক্ট বলে দিই। নিয়মটা হচ্ছে যেই কয়টা অঙ্ক থাকবে, নিয়মটা হচ্ছে যেই কয়টা অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা ভাগ করবেন। তার বেস কত, বাইনারি বেস 2, এখানে 2 হবে। তার বেস দ্বারা গুণ করবেন, সরি ভাগ না, গুণ করবেন। প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করবেন, প্রত্যেকটা অঙ্ককে গুণ করার পর রেজাল্টটা যোগ করে দিবেন। আর ডান থেকে পাওয়ার দিয়ে যাবেন, পাওয়ার শুরু হবে হচ্ছে 0 থেকে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর যদি দশমিক সংখ্যা হতো তাহলে পাওয়ার হইতো বাম থেকে আর পাওয়ার শুরু হইতো হচ্ছে -1 থেকে। সে ফর এক্সাম্পল এটা মনে করেন একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। প্রত্যেকটাকে কি করব, তার বেস দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ, বেস দ্বারা গুণ, বেস দ্বারা গুণ, তারপরে যোগ করে দেব। দশমিকের ক্ষেত্রে পাওয়ার শুরু হবে বাম থেকে এবং -1 থেকে, সরি এটা 2 হবে, -3, -4। এই মেথডটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আপনি পারবেন। অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা গুণ, হেক্সার ক্ষেত্রে 16 দ্বারা গুণ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে, ডান থেকে পাওয়ার হবে, পাওয়ার শুরু হবে 0 থেকে। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে বাম থেকে পাওয়ার শুরু হবে, পাওয়ার হবে হচ্ছে -1 থেকে। দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই। এখান থেকে নাম্বার সিস্টেম পারবেন। হ্যাঁ, এখান থেকে আর কিছু পড়েন না। এখন আমরা পড়বো হচ্ছে অক্টাল টু বাইনারি। অক্টাল টু সিম্পল মেথড, যে কয়টা অঙ্ক থাকবে, অঙ্ক বা ডিজিট, প্রত্যেকটা অঙ্ক করে 3 বিট বাইনারিতে কনভার্ট করবেন। কয় বিট, কয় বিট, অক্টালের ক্ষেত্রে কয় বিট, 3 বিট। কিসে কনভার্ট করবেন, বাইনারিতে কনভার্ট করে দিবেন। আনসার শেষ। আমি কিন্তু করে দেখাবো না। 3 বিট বাইনারিতে কনভার্ট করবেন, 3 বিট বাইনারিতে কনভার্ট করবেন। জাস্ট আমি মনে করিয়ে দিচ্ছি যে এইভাবে করতে হবে, এভাবে যে করতে হবে, জাস্ট মনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাইনারি টু অক্টাল কি করতে হবে, তার উল্টো কাজটা, ডান থেকে 3 বিট করে নেবেন, ডান থেকে 3 বিট করে, ডান থেকে 3 বিট করে নিয়ে তার সম ডেসিমেল নাম্বারটা বসায় দিবেন। আনসার শেষ। আমি কিন্তু খুব দ্রুত যাচ্ছি কারণ এগুলো আপনারা পারেন। জাস্ট আমি মেথডটা বলে দিচ্ছি কোনটার পরে কি করতে হবে। হেক্সাডেসিমাল টু বাইনারি,
একদম কার্বন কপি অক্টাল টু বাইনারির মতো। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমরা অক্টালের ক্ষেত্রে কত বিট নিয়েছিলাম? 3 বিট, আর হেক্সার ক্ষেত্রে নিব হচ্ছে আমরা 4 বিট। এতটুকু হচ্ছে পার্থক্য। হেক্সার ক্ষেত্রে 4 বিট, এটাও 4 বিট বাইনারি বসাবো, 4 বিট বাইনারি, 4 বিট বাইনারি, 4 বিট বাইনারি, শেষ আনসার। ঠিক আছে, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1 2 4 8, এটা হচ্ছে ভাই ফর্মুলা। ভগ্নাংশ তো একটা, হ্যাঁ ভগ্নাংশ তো বুঝাই দিলাম ভাই, ভগ্নাংশ তো বুঝাই দিলাম আমি। ঠিক আছে, হেক্সা টু বাইনারি তো আমি মাত্র বললাম, বাইনারি টু হেক্সা এটাও সেম, জাস্ট ডান থেকে 4 বিট করে, 1 2 3 4, ডান থেকে কয় বিট করে? 4 বিট, 1 2 3 4, 4 বিট। এখানে যেহেতু 2 বিট আছে, ডানে বামে আর দুইটা শূন্য দিয়ে আমি 4 বিট বানাই নেব, বানায় তাদের সমর ডেসিমাল ভ্যালুটা বসাই দেবো, তাহলে আমার আনসার শেষ। এই হচ্ছে নাম্বারিং সিস্টেম। দেখেন মাত্র 5 মিনিটে আমাদের নাম্বারিং সিস্টেম কমপ্লিট, এবং আমাদের বিওরও কমে যাচ্ছে। বিওর মনে হয় খুবই ক্লান্ত। বিওর ক্লান্ত না, আমি খুব দ্রুত গেলাম, জাস্ট আমি মেথডগুলো বলে দিলাম, এই জন্য বিওর চলে যাচ্ছে। নাম্বারিং সিস্টেম তো ভাই আপনারা পড়ছেন, যে কারণে আমি এখানে সময় দিই, জাস্ট কোনটা থেকে নেওয়ার জন্য কি করতে হবে জাস্ট আমি ওই মেথডটা বলে দিলাম। হ্যাঁ, এগুলো তো ভাই আপনারা পড়তে পড়তে ক্লান্ত, এগুলো তো অনেক পড়ছেন। এখন আমি জাস্ট মেন যে পয়েন্ট সেখানে চলে যাব, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কমপ্লিমেন্টটা এখানে নাই, কমপ্লিমেন্টটা পড়তে হবে, কমপ্লিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি কমপ্লিমেন্টটা নিয়ে একটু আলোচনা করব। এখান থেকে কমপ্লিমেন্ট খুবই ইম্পর্টেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, ঠিক আছে। কমপ্লিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্ট কি কেন করা হয়? কমপ্লিমেন্ট মানে হচ্ছে কম্পিউটার ঋণাত্মক সংখ্যা বুঝে না। যেমন কম্পিউটারকে যদি আমি বলি 9, এটা কম্পিউটার বুঝবে। যদি কম্পিউটারকে বলি -9, এই ভ্যালু কম্পিউটার বুঝবে না। এইটা কম্পিউটার বুঝবে, এইটা কম্পিউটার বুঝবে না। এই ঋণাত্মক সংখ্যার মান কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা মূলত কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি। ব্যবহার করি কোন কমপ্লিমেন্ট? টুস কমপ্লিমেন্ট। আশা করছি উত্তর পাইছেন। কিভাবে করি সেটা আমরা দেখবো। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একটা ডেসিমাল ভ্যালুকে বা একটা যে কোনো ভ্যালুকে কি করতে হবে? 8 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। কি করতে হবে? 8 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপের কাজ। 2 নম্বর স্টেপ হচ্ছে এই 8 বিট বাইনারিতে কি করতে হবে? উল্টে দিতে হবে। এটা কি করতে হবে? নট করতে হবে, উল্টায় দিতে হবে। উল্টায় দেওয়ার পর এই দুইটা স্টেপ কাজ করার পর আমি যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সে ফর এক্সাম্পল আমাকে বললো 9 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, 9 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, কার ওয়ান্স কমপ্লিমেন্ট? 9 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, 9 কে প্রথমে কি করতে হবে? 8 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। 9 এর বাইনারি ভ্যালু কত? সূত্র কি? 1 2 4 8। 9 কত হবে? 1 1 0 0। তার মানে 9 এর বাইনারি কত? 1 0 0 1 1 0 0 1। এখানে কয় বিট? 4 বিট। আমাকে কয় বিটে নিতে হবে? 8 বিট। বামে আর 4টা শূন্য দিয়ে আমি 8 বিট বানিয়ে নিলাম। ওকে, এই যে আমার 8 বিট বাইনারি হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর স্টেপের কাজ। 2 নম্বর স্টেপের কাজ কি? এটাকে নট করে দেওয়া, মানে 0 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 0। এটাই হচ্ছে কি 9 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। এই যে নাম্বারটা, এটাই হচ্ছে 9 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। আশা করছি ওয়ান্স কমপ্লিমেন্ট কি, কেমনে করতে হয় এটা বুঝে গেছেন। যে কোনো নাম্বার দিলে আপনারা এখন নিজেরা করতে পারবেন। ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিয়ে ভাগ করবো না 3 4 বিট করে? ভগ্নাংশ তো আপনার প্রশ্ন বুঝি নাই, কিসের কথা কি বলতেছেন? হ্যাঁ ভাই, যে জন্য আমি 100% বললাম। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার আমরা দেখবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আশা করছি আপনারা যে কোনো নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করতে পারবেন। খুবই সিম্পল ওয়ে। ওয়েটাকে প্রথমে কি করবেন? এটাকে 8 বিট বাইনারিতে নেবেন। 2 নম্বর কাজ হচ্ছে এটাকে নট করে দিবেন। এই দুইটা স্টেপ দিয়ে আমরা কি করবো? ওয়ান্স কমপ্লিমেন্ট কাজ কমপ্লিট করবো। ওকে, এবার আসি টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি। টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে আমি যদি 1 যোগ করে দিই তাহলে যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। ভেরি সিম্পল আনসার। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমি যে রেজাল্টটা পাবো এটা কি হবে? এটা হবে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সে ফর এক্সাম্পল আমাকে বললো 13 এর টুস কমপ্লিমেন্ট কত? 13 এর কত বলছে আমাকে? টুস কমপ্লিমেন্ট। ওকে, তার মানে প্রথমে আমাকে ফার্স্ট ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, তারপরে আমি টুস কমপ্লিমেন্ট করবো। 13 এর বাইনারি ভ্যালু কত? 13 হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, আর বাইনারি ভ্যালু কত হবে? 8 4 12 1 13 1101, রাইট?
এটা তার বাইনারি ভ্যালু। কয় বিট বাইনারিতে নিতে হবে? 8 বিট। 1101, এখানে কয় বিট আছে? 4 বিট, আর 4টা শূন্য দিয়ে আমি 8 বিট বানিয়ে নিলাম, রাইট? এটা হয়ে গেল কি 13 8 বিট বাইনারি। এবার এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি কি করতে হবে? নট করে দিতে হবে। 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা কি? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে যদি আমি 1 যোগ করে দিই তাহলে আমি যে রেজাল্টটা পাবো এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। 1 এর সাথে 0 যোগ করলে 1, এইটাই হচ্ছে কি আমার টুস কমপ্লিমেন্ট। ওকে, আশা করছি টুস কমপ্লিমেন্ট কেমন বের করতে আপনারা করে ফেলতে পারবেন। তার মানে এই 13 এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা, আর আমাকে যদি বলা হয় -13, এই -13 এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। -13 এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা, মানে 13 এর টুস কমপ্লিমেন্ট বলা যে কথা, -13 এর ভ্যালু বলা একই কথা। ঠিক আছে, ওকে। এবার আমরা এইখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে আমরা উত্তর করব, আমরা সেই জিনিসটা ভালোভাবে দেখব। কিভাবে প্রশ্ন আসে, কিভাবে উত্তর করব, এবার আমরা সেই জিনিসটা খুব ভালোভাবে দেখব। ওকে, কিভাবে প্রশ্ন আসে, আমরা কিভাবে উত্তর করব, সেই জিনিসটা আমরা ভালোভাবে দেখব। টুস কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করে, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে আমরা কিভাবে টুস কমপ্লিমেন্ট করব। যেমন আমি একটা 13 এর টুস কমপ্লিমেন্ট করে দেখাইলাম, 13 এর টুস কমপ্লিমেন্ট আমি করে দেখাইলাম। টুস কমপ্লিমেন্ট এভাবে করতে পারবেন কিনা নিজেরা। এবার আসি আমরা প্রশ্ন কিভাবে আসবে সেটা আমরা খুবই সিম্পল হয়ে পরীক্ষার হলে বলবে যে তুমি এত টাকা রিক্সা ভাড়া দিছো আর এত টাকা তুমি ফুচকা খাইছো, এখন তাদের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এটা আর এইটা, এই দুটার মধ্যে পার্থক্য তুমি যোগের মাধ্যমে নির্ণয় করো। এটা তোমাকে বলবে যোগের মাধ্যমে নির্ণয় করো। পার্থক্য কিসে কি করতে হবে? যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে পার্থক্য। এখন আমরা পার্থক্য নরমালি বের করি কেমনে? যদি আমাকে বলতো 20 আর 13 দুটার মধ্যে পার্থক্য কত, তাহলে 20 থেকে 13 বাদ দিতাম, পার্থক্য পেয়ে যেতাম। কত পেতাম? 7। বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব, তাহলে পার্থক্য পেয়ে যাবো। কিন্তু আমাকে বলছে পার্থক্য বের করতে হবে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে আমি যদি সেম পার্থক্যটা যোগের মাধ্যমে করি, আমাকে যে কাজটা করতে হবে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা কি? জাস্ট আমি সিনট্যাক্সটা চেঞ্জ করে দিব। মাইনাস আছে, এটাকে প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস দেব। দেখেন তো এই সিনট্যাক্স আর এই সিনট্যাক্সের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নাই। জাস্ট আমি কি করলাম? সিনট্যাক্সটাকে পরিবর্তন করে দিলাম, যেহেতু আমাকে বলে দিল কাজটা করতে হবে যোগের মাধ্যমে। তাহলে আমি কি করলাম? সিনট্যাক্সটা পরিবর্তন করে দিলাম। এই জন্যই আমার টুস কমপ্লিমেন্টটা আসছে। এখন আমি কিন্তু 20 এর বাইনারি বের করতে পারবো, কিন্তু আমি কি -13 বাইনারি বের করতে পারবো না। এই -13 বাইনারি বের করতে গেলে আমাকে কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে 20 এর বাইনারি আমি 20 এর বাইনারি যত আসবে তত লিখে দিব, আর 13 কে টুস কমপ্লিমেন্ট করলে যে রেজাল্ট আসবে এখানে আমরা এই রেজাল্টটা লিখবো। তারপর এই রেজাল্টের সাথে এই রেজাল্টটা যদি যোগ করে দেই তাহলে আমার আনসারটা হয়ে যাবে। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, রাইট? ওকে, টুস কমপ্লিমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? টুস কমপ্লিমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, পারবেন কিনা? টুস কমপ্লিমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, পারবেন কিনা? টুস কমপ্লিমেন্ট আমি একটা আপনাদেরকে দিচ্ছি প্র্যাকটিসের জন্য, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের অসুবিধা আছে কিনা। যেহেতু এটা 100% আসবে, তার মানে এখান থেকে আমাকে 100% আমাকে কভার করতে হবে। ঠিক আছে, আমি একটা দিচ্ছি, এটা আপনারা করবেন। আমি একটা দিচ্ছি, এটা আপনারা করবেন। আমি একটা দিচ্ছি, এটা আপনারা করবেন। ঠিক আছে, সেটা হচ্ছে 256, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, আর 99 এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এই দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে বের করো। এই দুইটা নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে বের করো। একটু নিজেরা একটু করে ফেলেন। হ্যাঁ, আমি একটু এই মুহূর্তে চায়ের ব্রেক নিয়ে আসি। আমি একটা ছোট্ট চায়ের ব্রেকে যাচ্ছি, যেহেতু আমরা হচ্ছে রাত 12টা পর্যন্ত আজকে ক্লাস করবো, মাত্র 10টা বাজে, আর 2 ঘন্টা আমাদের ক্লাস করতে হবে। ঠিক আছে, আমি ছোট্ট একটা চায়ের ব্রেকে যাবো। এই মুহূর্তে আপনারা এই কাজটা একটু করে ফেলেন। এটা এই দুইটা নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে বের করেন। যোগের মাধ্যমে বের করেন, দুইটা নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে করেন। ঠিক আছে, দুইটা নম্বরের পার্থক্য। আমি বারবার বলতেছি এই টাইপের প্রশ্ন আপনি 100% পরীক্ষার ফলে পাবেন। সো 3 এবং 4, 3 অথবা 4 100% কনফার্ম। সো এটা আগে ভালো করে অ্যানসার করেন। এইটা যে করতে পারবেন তার কিন্তু 100% অ্যানসার হয়ে যাবে। যে এটা করতে পারবেন তার কিন্তু 100% হয়ে যাবে, এবং সে বলতে পারবেন যে আমি 100% নাম্বার পাবো।
পরীক্ষার মধ্যে পুরো ঘুরাই দেয়, এর চেয়ে ঘুরাই তো দিবে না, এর চেয়ে ঘুরাই দিবে না। আপনি 100% শিওর থাকেন এর চেয়ে ঘুরাই দিবে না। আমি এটা একটা অক্টাল নাম্বার দিলাম, এটা একটা ডেসিমাল নাম্বার দিলাম, বলছে দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, যোগের মাধ্যমে নির্ণয় করি, একটু দ্রুত করে ফেলেন। হ্যাঁ, আমি একটা ছোট্ট 4 রেখে যাচ্ছি, আমি ছোট্ট একটা 4 রেখে যাচ্ছি, এর মধ্যে আপনারা করে ফেলেন, আনসারটা করে ফেলেন, আনসারটা করে কমেন্ট বক্সে জানিয়ে দেন। আমি ছোট্ট একটা 4 রেখে যাচ্ছি, আমি আপনাদের সাথেই আছি। না পারবো ভাই, করে ফেলেন, করে ফেলেন। পাড়া এক জিনিস, প্র্যাকটিস করার এক জিনিস, পাড়া এক জিনিস, পাড়া এক জিনিস, প্র্যাকটিস করার এক জিনিস। একজনে বলতেছেন এমডি হোসেন ভাইয়া যোগ করায় দেখান। হ্যাঁ, একটু যোগটা আমি যদি প্রত্যেকটা টপিক আলোচনা করতে চাই, প্রত্যেকটা টপিক পড়াইতে চাই, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ টাইম চলে যাবে। আপনি যোগের জন্য একটা ছোট ভিডিও দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং হচ্ছে আমাদের পেজে অনেক ভিডিও আছে, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে আমাদের পেজে অনেক ভিডিও আছে, একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন, যোগ বিয়োগের ভিডিওগুলো দেখে নেবেন। আর একটা নর্মাল কনসেপ্ট আমি শিখিয়ে দিই যোগ বিয়োগের ক্ষেত্রে, সেটা হচ্ছে ছোট থেকে আমরা যে পদ্ধতিতে যোগ বিয়োগ করতেছি সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা ছোট থেকে যোগ বিয়োগ করতে পারতেছি। ছোট থেকে যেই নিয়মে, যেই মেথড ফলো করে আমরা যোগ বিয়োগ করতেছি, এখানেও ঠিক সেম মেথড। মেথডটা কি? আপনাকে যদি বলা হয় যে 79 এর সাথে 26 যোগ করো ডেসিমাল পদ্ধতিতে, ছোট থেকে যেটা আপনি শিখছেন, আপনি কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন। কিভাবে করবেন? 9 আর 6 যোগ করলে কত হবে? 15, 15 5, হাতের আছে 1, 7 আর 1 8, 8 আর 2 10, রাইট? এটা হচ্ছে যোগফল। এটা আপনি কিভাবে করছেন একটু খেয়াল করেন তো। যেভাবে করছেন জাস্ট ওই কাজটাও অন্যগুলোর ক্ষেত্রে সেম ভাবেই করবেন। কিভাবে করছেন? 9 আর 6 যোগ করলে কত হয়েছে? 15। আপনি 15 কত লিখছেন? 5 লিখছেন। এটা কিভাবে লিখছেন জানেন? লিখছেন হচ্ছে যখন যোগফলটা তার বেস থেকে সমান বা বড় হয়ে যাচ্ছে। যেমন ডেসিমালের বেস কত? ডেসিমালের বেস হচ্ছে 10। যখন যোগফলটা বেজের সমান অথবা তার বড় হয়ে যাচ্ছে, তখন আমি তার বেসটা বাদ দিচ্ছি, ঠিক আছে? এই 15 থেকে 10 বাদ দিচ্ছি, কত থাকে? 5। এই 5 আমি এই জায়গায় লিখতেছি, আর হাতের 1 ক্যারি 1 এসে এখানে যুক্ত হচ্ছে। সেম মেথড অবলম্বন করে আমি অন্য কাজগুলো করবো। যেমন এক্সাম্পল আপনাকে বললো যে 26 এর সাথে যোগ করতে বলছে 37, অক্টাল পদ্ধতিতে। কোন পদ্ধতিতে যোগ করতে বলছে? অক্টাল। তাহলে আপনি যোগটা কিভাবে করবেন? দেখেন 6 আর 7 কত? 13। 13 কি বেজের চেয়ে বড় হয়ে গেছে না? রাইট, যেহেতু বড় হয়ে গেছে তার বেজটা বাদ দিব। 13 থেকে 8 চলে গেলে কত থাকবে? 5। এই 5 এখানে বসাবো, আর ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে।
2 আর 1 3, 3 আর 3 6। এই যে অক্টাল পদ্ধতিতে যোগ হয়ে গেল। অক্টাল পদ্ধতিতে 26 আর 37 এর যোগফল কত? 65। সেম কাহিনী, ওকে। সেম মেথড অ্যাপ্লাই করে যোগ এবং বিয়োগের কাজ করবেন, হেক্সার ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে, যা ইচ্ছা তাই, ওকে, যা ইচ্ছা তাই। আশা করছি আপনার আনসার পাইছেন, হ্যাঁ। আচ্ছা, অনেকেই ওইটার আনসার করে ফেলছেন, অনেকে 0 1। আচ্ছা, এক একজনের এক একটা কেন আসতেছে? আচ্ছা, আমি একটু মেথডটা বলে দিচ্ছি। ভাইয়া গরমের মধ্যে চা খাইতে গেছে। আর না, হ্যাঁ ভাইয়া গরমের মধ্যে চা খাইতে গেছে। 1010। আচ্ছা, অনেকেরই অনেকটা আসছে কেন, আই ডোন্ট নো। আমি একটু বলে দিই এটা কিভাবে করবেন, ঠিক আছে? পরে আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেন। আমি বলে দিচ্ছি এটা কিভাবে করবেন। দেখেন এটা কি ভ্যালু? অক্টাল ভ্যালু। এটাকে প্রথমে কি করবেন? ডেসিমেলে কনভার্ট করবেন। এটা তো অলরেডি ডেসিমেলে আছে। এটাকে ডেসিমেলে কনভার্ট করার পর কত আসছে? 256 কে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি কত আসে? 2 × 8, 5 × 8, 6 × 8, 0 1 2। আর এটা 64 দোকানে কত? 128, 40, 6। তাহলে 6 আর 8 কত হবে? 14 আর 4 হাতের আছে 1, 5 2 7 1, 174। তার মানে এটা ডেসিমেলে কত আসছে? 174, রাইট? এটা আসছে কত? 99। তার মানে এটা হচ্ছে বড় নাম্বার, এটা হচ্ছে ছোট নাম্বার। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? বাইনারিতে। এইটাকে আমি কি করব? না, এটাকে আর বাইনারিতে কনভার্ট করার দরকার নেই, ঠিক আছে? লাগবে না। আমি ভুল বলছি। এখন আমি কি করব? এই দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য বের করবো কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। এই যে 174 আর হচ্ছে কি 99, একটা হচ্ছে 174 আরেকটা কি 99, রাইট? এই তো আমার আনসার হয়ে গেল। এবার 174 এর বাইনারি ভ্যালুটা এখানে বসাবো, আর 99 কে টুস কমপ্লিমেন্ট করে তার ভ্যালুটা এখানে বসাবো। তারপরে এই দুইটা ভ্যালু যোগ করে দেবো, তাহলে আমার আনসার শেষ। প্রসিডিউরটা বুঝছেন কিনা? 174 এর বাইনারি ভ্যালুটা বসাবেন, আর 99 কে টুস কমপ্লিমেন্ট করে তার ভ্যালুটা বসাবেন। ভ্যালুটা বসায় দুইটা ভ্যালু যোগ করে দিবেন, আনসার শেষ। প্রসিডিউর বুঝছেন কিনা? প্রসিডিউর না বুঝলে বলেন। প্রসিডিউর বুঝছেন কিনা? প্রসিডিউর না বুঝলে বলেন। 99 হেক্সাডেসিমাল। হেক্সা না, এটা তো ডেসিমাল। আমি তো ডেসিমাল লিখে দিছি, হয়তো মুখে বলতে গিয়ে তখন হয়তো হেক্সা বলছিলাম। আচ্ছা, সমস্যা না। আপনারা যদি কনসেপ্ট বুঝে থাকেন তাহলে হবে। কনসেপ্ট বুঝছেন কিনা? কনসেপ্ট বুঝে থাকলে হবে। যদি কনসেপ্ট বুঝে থাকেন তাহলে হবে, ঠিক আছে? আশা করছি কনসেপ্ট বুঝে গেছেন টুস কমপ্লিমেন্টের। আমি আপনাদের থেকে যেটা রিকোয়েস্ট করবো, এই জিনিসগুলো মাস্ট প্র্যাকটিস করবেন, হ্যাঁ? কোনো কিছু পড়েন না পড়েন, আমার এই সাজেশনের এই জিনিসগুলো একটু মাস্ট প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমার সাজেশনের যে কি কয়েকটা দেওয়া আছে, এই কয়েকটা মাস্ট প্র্যাকটিস করবেন, ঠিক আছে? মাস্ট প্র্যাকটিস করবেন। এই যে এটা 5 স্টার, প্রত্যেকটা 5 স্টার ভাই, প্রত্যেকটা 5 স্টার। এই অঙ্কগুলা মাস্ট প্র্যাকটিস করবেন। বাজারে গিয়ে এক্স এত টাকার, ওয়াই এত টাকার, জেড এত টাকার বই কিনছে। উদ্দীপকে 3 জনের বইয়ের মোট দাম কত? অক্টালে প্রকাশ করো। কিসে প্রকাশ করতে হবে? অক্টালে। আমি যেটা করব, এটা বাইনারি আছে, এটাকে অক্টালে কনভার্ট করব। এটা হেক্সাতে আছে, এটাকে অক্টালে কনভার্ট করব। এটা অলরেডি অক্টাল আছে, 3টা অক্টাল যোগ করে দিলে আমি রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে? পরেরটা বলছে যোগের মাধ্যমে এক্স ও ওয়াই এর টাকার পার্থক্য নির্ণয় করা সম্ভব। এটা হচ্ছে আমার এক্স এর টাকা, এটা হচ্ছে আমার ওয়াই এর টাকা। এটা কিসের মাধ্যমে করতে হবে? আমাকে কিসের মাধ্যমে করতে হবে? যোগের মাধ্যমে। তার মানে এইটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব, এটাকে আমি কি করব? ডেসিমেলে কনভার্ট করব। তারপরে বড় ছোট বের করে আমি কি করব? পার্থক্যটা যোগের মাধ্যমে করে ফেলবো, যেটা আমরা একটু আগে শিখছি, ইতিমধ্যে আমরা শিখছি, ঠিক আছে? এগুলো মাস্ট প্র্যাকটিস করবেন, মাস্ট প্র্যাকটিসটা করে ফেলবেন ভাইয়া, মাস্ট প্র্যাকটিসটা করে ফেলবেন। আমি একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে? কারণ এগুলো আপনারা এর আগেও পড়ছেন, আমি পেট বেচে এগুলোকে বহুবার পড়াইছি আপনাদেরকে। নাবিলা বাজারে গিয়ে এত টাকার বই কিনছে, এত টাকার কাগজ কিনছে, এত টাকার কলম কিনছে। নাবিলার বন্ধু শর্মী এত টাকা খাবার ও এত টাকা যাতায়াত বাবদ ব্যয় করছে। ভালো কথা। এখন বলছে শর্মীর কত টাকা খরচ হয়েছে, এটা অক্টালে প্রকাশ করো। নাবিলার কাগজ কলম বাবদ মোট কত টাকা খরচ হয়েছে তা বাইনারিতে প্রকাশ করো। নাবিলার কাগজ আর হচ্ছে কলম, কাগজ কোনটা? এই যে এটা হচ্ছে কাগজ, আর কলম কোনটা? এটা হচ্ছে কলম। এই দুইটা কি করতে হবে? যোগ করে যোগফলটা কিসে দেখাইতে হবে? বাইনারিতে। এটা অলরেডি বাইনারি আছে, এটাকে হেক্সা থেকে কি করবেন? বাইনারিতে
কনভার্ট করবেন, এটা হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করবেন। দেন এটা তো অলরেডি বাইনারি আসেই, দেন বাইনারি যোগ করে দিবেন, রেজাল্ট কি বাইনারিতে চলে আসবে, খুবই সহজ। পরেরটা হচ্ছে শর্মির কত টাকা খরচ হয়েছে অক্টালে প্রকাশ করো। শর্মি কোনটা, এই যে এটা হচ্ছে শর্মি এত টাকা খাবার আর এত টাকা কি করছে যাতায়াত বিল দিচ্ছে, এটা হচ্ছে শর্মির খরচ। এই যে এই দুইটা খরচ কার, শর্মির খরচ। এই দুইটা যোগ করবেন, যোগ করে ডেসিমালে অক্টালে কনভার্ট করবেন, অক্টালে কনভার্ট করতে বলছে, তাহলে অক্টালে খরচটা বেড়ে যাবে। এই দুইটা প্রথমে যোগ করবেন, যোগ করে ভ্যালুটাকে অক্টালে কনভার্ট করবেন, তাহলে আনসার শেষ। বুঝছেন কি না? কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, না বুঝলে বলবেন, অবশ্যই না বুঝলে বলবেন। শারমিন সিরাত, কই থেকে আসলেন আপনি মাত্র? ওয়ালাইকুম আসসালাম স্যার। এই আমার এই সাজেশন যাদের কাছে আছে, হ্যাঁ যাদের কাছে আছে নিয়ে এগুলা মাস্ট প্র্যাকটিস করবেন। অন্য কোনো কিছু পড়েন আর না পড়েন, আমার সাজেশনে যে 4-5টা দেওয়া আছে এগুলো মাস্ট প্র্যাকটিস করবেন, মাস্ট প্র্যাকটিস করবেন। 3 নাম্বারটা হচ্ছে একটি কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে 3টা নাম্বার লিখছে, FFC, F90 আর একটা হচ্ছে এত। শিক্ষার্থী জিজ্ঞাসা করলেন এগুলা কি, তারা বললো এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা। তৃতীয় সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ করো। তৃতীয় সংখ্যা কোনটা, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলবেন। ইতিমধ্যে আমরা শিখছি ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, এটা আমরা ইতিমধ্যে শিখে ফেলছি। ওকে, ইতিমধ্যে কিন্তু আমরা শিখে ফেলছি। নেক্সট প্রশ্ন, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগফল অক্টালে প্রকাশ করো। প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগফল কিসে প্রকাশ করতে হবে, অক্টাল। এই যে হচ্ছে দুটো সংখ্যা, এখন কে বড় এটাকে আমি বলতে পারবো না, আমরা শুধুমাত্র একটা নাম্বারিং সিস্টেম জানি, সেটা হচ্ছে ডেসিমেল, রাইট? আমি কি করব, এইটাকে ডেসিমেলে কনভার্ট করব, এটাকেও কি করব ডেসিমেলে কনভার্ট করব, কনভার্ট করে দেখব কে বড়। তারপর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিব, বাদ দিয়ে ওই সংখ্যাটাকে আবার অক্টালে প্রকাশ করব। এই অঙ্কটা আমি কিভাবে করবো আমি একটু করে দেখা দিই। একটা হচ্ছে FFC, একটা হচ্ছে F90, খেয়াল করেন, এটা হচ্ছে FFC, একটা হচ্ছে F90। দেখেন একটা হচ্ছে কি FFC, একটা হচ্ছে F90। প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে হবে এবং পার্থক্য যে রেজাল্টটা আসবে এটাকে আবার অক্টালে কনভার্ট করতে হবে। এখন আমি পার্থক্য কেমন বের করব, এটা হচ্ছে এই হেক্সা, এটা হচ্ছে হেক্সা। আমি হেক্সাতে বলতে পারতেছি না কোনটা বড় কোনটা ছোট, বাদ দেবো কিভাবে? তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, এইটাকে আমি কি করব ডেসিমেলে কনভার্ট করব, এইটাকে আমি কি করব ডেসিমেলে কনভার্ট করব। দেন ডেসিমেলে কনভার্ট করার পর আমি রেজাল্টটা পেয়ে যাবো। মনে করেন এটা ডেসিমেলে কনভার্ট করার পর এটা আসছে 58, এটা মনে করেন আসছে 47, মনে করেন কনভার্ট করার পরে। তাহলে কে বড়, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তাহলে 58 থেকে কত বাদ দেবো, 47 বাদ দেবো, কত থাকবে, থাকবে কত 11, রাইট? এই 11 হচ্ছে কি আমার ডেসিমেল ভ্যালু। এবার এটাকে আমি কি করবো অক্টালে কনভার্ট করে দেবো, তাহলে আমার আনসার হয়ে যাবে। প্রসিডিউরটা বুঝছেন কিনা বলেন, প্রসিডিউরটা বুঝছেন কিনা? প্রথমে এটাকে ডেসিমেলে কনভার্ট করবেন। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া ডেসিমেলে কেন কনভার্ট করবো? কারণ আমরা ডেসিমাল পদ্ধতিতে কিন্তু সংখ্যা জানি কে বড় কে ছোট এবং ইজিলি বাদ দিতে পারবো, যেই কারণে আমরা ডেসিমেলে কনভার্ট করবো। ডেসিমেলে কনভার্ট করার পর দুইটা থেকে বাদ দিব, বড়টা থেকে ছোটটা বাদ দিব অবশ্যই। বাদ দেওয়ার পর যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা থাকবে কিসে, ডেসিমেলে। তখন ডেসিমেল থেকে আবার অক্টালে কনভার্ট করে দিব, তাহলে আমার আনসারটা হয়ে যাবে। ওকে, সকলে পারবেন, সকলে পারবেন, সকলে ব্রিলিয়ান্ট, সকলে বলছেন পারবেন, খুবই খুবই ভালো, খুবই ভালো পারেন। তাহলে তো ভাই খুবই ভালো, কারণ আমরা তো চাই পারেন, ঠিক আছে? সবগুলো প্র্যাকটিস করে ফেলবেন, সবগুলো প্র্যাকটিস করে ফেলবেন, এখানে যা আছে সব প্র্যাকটিস করে ফেলবেন, ওটা বাদ রাখতে পারবেন না, ওটা বাদ রাখতে পারবেন না। এই টাইপের একটা প্রশ্ন আপনারা একটু প্র্যাকটিস করবেন। দেখেন এখানে কিন্তু এন দেওয়া, এখানে কিন্তু নাম্বারিং সিস্টেমের বেস দেওয়া নাই, যেমন বাইনারির 2, অক্টালের 8, ডেসিমালের 10, হেক্সার 16, এখানে কিন্তু দেওয়া নাই। আমাকে কিন্তু এটা বের করে এখানে বসাইতে হবে যেটা কোন নাম্বারিং সিস্টেম, এখানে 2 হবে না 8 হবে না 16 হবে না 10 হবে, ঠিক আছে? একটু প্রশ্নটা দেখেন, প্রশ্নটা বলছে এক্স সংখ্যাটির দশমিক সংখ্যা মান যদি এত হয়, এক্স সংখ্যা কোনটা, এটা হচ্ছে এক্স সংখ্যা, এটার দশমিক মান যদি 83 হয়, তাহলে আমাকে বলছে এন এর মান কত। এখন মজার ব্যাপার হলো আমার নাম্বারিং সিস্টেম কটা, 4টা, একটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল, একটা হচ্ছে ডেসিমাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তার ডেসিমাল ভ্যালু কত দেওয়া আছে 83, মানে তার ডেসিমাল ভ্যালু কত দেওয়া আছে 83, তার মানে এন এর মান ডেসিমাল হবে না, এন এর মান হয় 2 হবে, নয় 8 হবে, নয় কত হবে 16 হবে।
এখন একটু ট্রিক্স কাটান, n এর মান কিন্তু 2ও হবে না, কারণ কি, কারণ আমরা বাইনারিতে কি জানি 0 অথবা 1, এখানে 2 3 আছে, তার মানে এখানে কি 2 হবে না, বাইনারি মান হবে না, তার মানে এটা আইদার কি হবে 8 হবে, আইদার কি হবে 16 হবে। এখন 16 না হওয়ার সম্ভাবনা আছে, হতেও পারে, না হওয়ার সম্ভাবনা কি, এখানে এবিসিডি নাই, অকাল সম্ভাবনা আছে। এখন আমি কেমনে বের করব, বের করব হচ্ছে এই যে আমার 83 ডেসিমাল নাম্বার, এটাকে আমি অক্টালে কনভার্ট করব, এটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব, দুইটাতে কনভার্ট করব, কনভার্ট করে দেখব যে কোন রেজাল্টটা 1 2 3 আসে। যদি এই রেজাল্টটা 1 2 3 আসে তাহলে n এর মান হচ্ছে 8, যদি এই রেজাল্টটা 1 2 3 আসে তাহলে n এর মান কত হবে 16। এই টাইপের প্রশ্ন এইভাবে আনসার করতে হবে, বুঝছেন কিনা? এই টাইপের প্রশ্ন এইভাবে আনসার করতে হবে, বুঝছেন কিনা বলেন? এই টাইপের প্রশ্ন এইভাবে আনসার করতে হবে, বুঝছেন কিনা? বুঝছেন কিনা? কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? আরেকটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, আরেকটা টাইপ, সেটা হচ্ছে সিরিজ, সেটা হচ্ছে সিরিজ, ঠিক আছে? সেটা হচ্ছে সিরিজ, এরকম থাকবে 5 10 15, তারপরে হচ্ছে একটা থাকবে না, পরেরটা থাকবে মনে করেন 25। এখন বলবো মাঝের সংখ্যাটাকে অক্টালে প্রকাশ করো, মাঝের সংখ্যাটা কত হবে, মাঝের সংখ্যাটা কত 20, 20কে তারপরে অক্টালে প্রকাশ করতে হবে। এভাবে আগে সিরিজ থেকে সংখ্যাটা বের করতে হবে, সংখ্যাটা কি, তারপরে যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে বলবে আমি তখন ওই সংখ্যা পদ্ধতি কনভার্ট করে দেবো, ঠিক আছে? আমি সিরিজ সম্পর্কে আমি কিন্তু এই শীটে দেই নাই, কারণ এটা না আসার সম্ভাবনা খুবই খুবই বেশি, হ্যাঁ, আসার সম্ভাবনা খুবই কম। যদি আসে যায়, হ্যাঁ 98% তো আসে, যদি 2% বাকিটা যদি কমন না আসে, হ্যাঁ তখন তো এই 2% পড়ে যাবে, আসতেও পারে। তখন সিরিজ থেকে কিন্তু আপনাকে ক্যালকুলেট করে আনসারটা বের করতে হবে। এটার আনসারটা বুঝছেন কিনা, যে বেস কিভাবে বের করবেন, বেস কিভাবে বের করবেন, এটার আনসারটা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, এই যে মোহনা একটা সুন্দর আনসার বলছে, মোহনা একটা সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আমাদের নাম্বার সিস্টেম যে 4টা আছে, 2 8 10 16, এই 4টা বাদে কিন্তু অন্যগুলোও বলতে পারে, হ্যাঁ, যেমন 5 ভিত্তিক বলতে পারে, 9 ভিত্তিক বলতে পারে, তারপর হচ্ছে 7 ভিত্তিক বলতে পারে। তখন আপনি কি করবেন, তখন একদম সিম্পল প্রসিডিউর, সেটা হচ্ছে এই মেথডটা জাস্ট মনে রাখবেন, যে আমরা যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতাম, যে আমরা যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতাম, এইটা জাস্ট একটু মনে রাখবেন, যে কোনো সংখ্যা থেকে আমরা ডেসিমালে কিভাবে কনভার্ট করতাম, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। আদার টু ডেসিমাল একটু আগে আমরা পড়ছি, আদার টু ডেসিমাল, যেমন আপনাকে যদি বলা হয় বাইনারি থেকে ডেসিমাল, এটা আপনি কিভাবে করতেন? যেমন একটা বাইনারি ভ্যালু এত, এটাকে আপনি ডেসিমালে কিভাবে কনভার্ট করতেন? প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটকে তার বেস দ্বারা গুণ করতেন, রাইট? এই ফর্মুলা, এই প্রসিডিউর অবলম্বন করে কিন্তু আমরা আদার টু ডেসিমালে কনভার্ট করি। এবার আমাকে এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জয় ভিত্তিকই থাকুক, এটাকে প্রথমে আপনি ডেসিমালে কনভার্ট করে ফেলেন। মনে করেন এমন একটা নাম্বার আছে 2 3 4, এটা মনে করেন 5 ভিত্তিক। এখন আপনি এখানে মাথায় হাত দেবেন যে সারা জীবন তো কোথাও 5 ভিত্তিক পড়লাম না, 2 ভিত্তিক পড়ছি বাইনারি, 8 ভিত্তিক অক্টাল পড়ছি, তারপরে 16 ভিত্তিক হেক্সা পড়ছি, 5 ভিত্তিক তো কোথাও পড়ি নাই। মাথায় হাত দেওয়ার কোনো 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 কারণ নাই, আপনি জাস্ট এই মেথডটা কাজে লাগাবেন। কোন মেথডটা কাজে লাগাবেন? এই মেথডটা, আদার টু ডেসিমাল। আদার টু ডেসিমাল আমরা কেমনে কনভার্ট করব? এই যে নাম্বারটা আছে এটাকে কি করবেন, 5 দ্বারা গুণ করবেন। বাইনারিতে কনভার্ট করার সময় বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার সময় 2 দিয়ে গুণ করতাম, অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করার সময় 8 দিয়ে গুণ করতাম, যেহেতু এখানে 5 ভিত্তিক তার মানে 5 দ্বারা গুণ করতে হবে। 3, এই যে 5 দ্বারা গুণ, তারপরে এই যে 4, এই যে 5 দ্বারা গুণ, তারপরে পাওয়ার দিয়ে যাবো কত, 0 1 2 সেম। জাস্ট এইটা মনে রাখবেন, আদার টু ডেসিমাল।